আচ্ছা দেখো তো আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। তাহলে হচ্ছে আমরা শুরু করব। হুম, একটু জাস্ট আমাকে বলো যে সব ঠিকঠাক আছে কিনা। একটু জাস্ট আমাকে বলো যে সব ঠিকঠাক আছে কিনা। সো আজকের এই যেটা আমরা শুরু করব যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। আর এটা নিয়ে তোমাদের অনেকেরই কি বলে যে মানে রিকোয়েস্ট ছিল অনেক দিন ধরে যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স কবে পড়ানো হবে কবে পড়ানো হবে। আমি অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না। সো এখন সময় পেয়ে গেছে এবং আমরা 3টা থেকে 4টা ক্লাস নিব। আসলে 3টাতেই হয়ে যাওয়ার কথা, যদি দরকার হয় 4টাতে আমরা যাব, 3টাতেই আমরা শিডিউল করেছি। তোমরা রুটিন অলরেডি পেয়ে গেছো। আজকের দিন আছে, সোমবার আছে এবং শুক্রবার আছে। আর রুটিনটা হচ্ছে সকাল 10:30 করে। সো 1.5 ঘন্টার মতো করে পার ক্লাস, কিংবা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে। সো আজকের ক্লাসে আমাদের টার্গেটটা হচ্ছে একদম শুরু করে, একদম বেসিক থেকে শুরু করে আমরা ডায়োডটা যতদূর পারা যায় করব। ঠিক আছে, যতদূর পারা যায়। যদি 1.5 ঘন্টায় এমন হয় যে 1.5 ঘন্টায় আমাদের ডায়োডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা ডায়োডটা কমপ্লিট করে দেবো। আর যদি এমন হয় যে 1.5 ঘন্টায় ডায়োডটা কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা ওই মানে অত তাড়াহুড়া করব না। আমরা দরকার হলে আরেকটা ক্লাস পরে এক্সট্রা বাড়াবো। ঠিক আছে। সো আমরা আজকে হচ্ছে মেইনলি পড়বো হচ্ছে ডায়োড সেমিকন্ডাক্টরের মধ্যে। আর এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট আসলে। আর এই টপিকের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে টপিকটা সোজা, টপিকটা বেশ সোজা। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স যারা আসলে পড়ে তাদের কাছে এই চ্যাপ্টারটা বেশ সোজা লাগে। আর হচ্ছে যে প্রশ্নগুলো হয় তোমার এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো, প্রত্যেক জায়গায় প্রশ্নগুলো ইজি হয়। ঠিক আছে, ইজি হয় বলতে তেমন একটা প্যাচ দেয় না। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স তেমন একটা প্যাচানো যায়ও না, দেয়ও না, প্যাচও দেয় না। সো কেউ যদি পড়ে ফেলে একবার এবং বুঝে নিয়ে পড়ে, জাস্ট একটু বুঝে নিয়ে পড়লে দেখা যায় যে রিভিশন দেওয়ার টাইমেও তোমার রিভিশন দিতে খুব একটা টাইম লাগবে না, কারণ জিনিসটা অনেকটা কমন সেন্সের মতো। ঠিক আছে, কমন সেন্স ন্যায় কাজ করে জিনিসটা। যে তুমি যদি একবার বুঝে যাও, এটা ভোলা কঠিন, এই চ্যাপ্টারটা ভোলা কঠিন। সো দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষার আগে জাস্ট 1 ঘন্টার একটা রিভিশন দিলে এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাচ্ছে। সো বেশি ম্যাথও নাই, টুকটাক আছে। সো সব টাইপের ম্যাথ একবার করে রাখবা, খাতায় একবার লিখে রাখবা, পুরোটা একবার পড়ে রাখবা। আর বেসিকগুলো জাস্ট একটু মাথায় রাখবা, দেখবা যে ইজিলি হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেকটা, যেটা আমি একটু আগে একটা ওয়ার্ড ইউজ করলাম, কমন সেন্স। প্লাস এবং মাইনাস, এটা নিয়ে কমন সেন্স সবারই আছে, রাইট? প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে। এই যে এই কথাগুলো আকর্ষণ এবং বিকর্ষণ, এইটা যদি জানো, এটা সবাই জানে আসলে, ক্লাস 6-7 থেকে পোলাপান যাবেন। সো এগুলা যদি জানা থাকে, কমন সেন্স এগুলা, সো এগুলা জানা থাকলে অটোমেটিক এই চ্যাপ্টারটা হবে। ঠিক আছে, সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। সো আমরা শুরু করি। আসলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। কথা হচ্ছে এই চ্যাপ্টারের নাম এটা কেন। ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুইটা আলাদা বিষয়। হ্যাঁ, মনে করো যে তোমার বাসায় যে ফ্যান চলতেছে মাথার উপরে, ওইটা ইলেকট্রিক্যাল বস্তু, ইলেকট্রনিক্স না। কিন্তু তুমি যে ফোনে আমার ক্লাস দেখতেছো, বা যে মোবাইলে বা যে ল্যাপটপে যে পিসিতে আমার ক্লাস দেখতেছো এখন, সেটা ইলেকট্রনিক্স পণ্য। ঠিক আছে, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য আছে। এ পর্যন্ত চ্যাপ্টার 2-তে চলতরিতে যা যা পড়ছো সবই কিন্তু ইলেকট্রিক্যাল ছিল, ইলেকট্রনিক্স কিছুই ছিল না। এখন আমরা পড়বো ইলেকট্রনিক্স। আর ইলেকট্রনিক্স পড়ার আগে, মানে ইলেকট্রনিক্স এর জন্য ফান্ডামেন্টাল বস্তুই হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, দেখো ইলেকট্রিক্যাল যখন পড়েছো চ্যাপ্টার 3-তে, সরি চলতরিতে, তখন হচ্ছে যে বিষয়গুলো লাগতো সেটা হচ্ছে পরিবাহী, পরিবাহী লাগতো। মানে একটা বস্তু কি করছে, বিদ্যুতের পরিবহন করে দিচ্ছে পুরাটাই। সো সেটা হচ্ছে পরিবাহী। আর ইলেকট্রনিক্সের যেটা লাগে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টরের বাংলা নাম হচ্ছে অর্ধপরিবাহী। এখন কথা হচ্ছে যে এটার নাম বাংলা অর্ধপরিবাহী কেন, বা ইংলিশে সেমিকন্ডাক্টরই কেন। কন্ডাক্টর মানে কি, তাহলে একটা জিনিস খেয়াল রাখো। কন্ডাক্টরের মধ্যে দিয়ে মনে করো যে এই সাইড থেকে বিদ্যুৎ আসতেছে, ধরো বিদ্যুৎ আসতেছে, এই বিদ্যুৎটাই, সেম বিদ্যুৎটাই পরিবহন হয়ে যাবে কন্ডাক্টরের মধ্য দিয়ে। কন্ডাক্টর কি জিনিস, তেমন হতে পারে তামা, সোনা, তারপরে হতে পারে তোমার কি বলে অ্যালুমিনিয়াম, যে কোনো নর্মাল, মানে নর্মাল ধাতুগুলাই আসলে হচ্ছে কন্ডাক্টর। একটা ধাতু হচ্ছে কন্ডাক্টর। আচ্ছা, আরেকটা জিনিস আছে,
অপরিবাহী 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 জিনিসটা কি? অপরিবাহী জিনিসটা হচ্ছে যেগুলা বিদ্যুতের পরিবহন করে না, যেরকম হচ্ছে কাঠ, কাঠ, রাবার, ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর। এগুলা বিভিন্ন জায়গায় কাজে লাগে। মানে এমন জায়গা আছে যেখানে আমরা চাই না যে আমাদের শক লাগুক, রাইট? সব জায়গায় যদি কারেন্টের পরিবহন হতো, সব জায়গায় তো শক লাগতো আমাদের, তাই না? মানে কারেন্টের পরিবহনের রাস্তা আলাদা করতে হবে। সব দিক দিয়ে যদি কারেন্ট চলে যায় তাহলে তো মুশকিল। সো অপরিবাহীতে কি হবে? বিদ্যুৎ আসলেও বিদ্যুৎ বের হবে না, নো বিদ্যুৎ। আচ্ছা, এখন আসে হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী মালটা কি আসলে? মানে হোয়াট ইজ দিস? এই জিনিসটা কি আসলে? জিনিসটা কি এরকম যে মনে করো বিদ্যুৎ গেল, যে অর্ধেক রাস্তা ঘুরে চলে আসলো, মানে পুরোটা গেল না, এরকম কিছু না। আসলে এরকম না যে অর্ধেক পরিবহন, ওরকম না। অর্ধপরিবাহী মানে হচ্ছে পরিবাহী আর অপরিবাহীর মাঝ বরাবর যদি একটা বস্তু থাকে, যেমন একটা বস্তু যেটা পরিবহনও করবে আবার অপরিবাহীর মতো আচরণ করবে। খেয়াল করো, পরিবাহীর মতো আচরণ করবে। পরিবাহী আচরণটা কি? বিদ্যুৎ সে পাস করতে দিবে, রাইট? বিদ্যুৎ পাস করবে, বিদ্যুৎ পাস করবে পরিবাহীর মতো, বিদ্যুৎ পাস করবে। আবার অপরিবাহীর মতো বিদ্যুৎ পাস করাবে না। তাহলে অপরিবাহীর মতো সে কি করবে? বিদ্যুৎ পাস করাবে না। সো অর্ধপরিবাহী জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তুমি কিন্তু চাইলে যদি এমন করতে পারো যে এটাকে যদি কন্ট্রোল করা যায়। খেয়াল করো, বিজ্ঞানীরা দেখলেন যে যেহেতু এই বস্তুটা বিদ্যুতের পরিবহন করে আবার করে না, বিভিন্ন স্টেপ আছে। সো এটাকে যদি কন্ট্রোল করা যায়, আসলে যে আমি কন্ট্রোল করে ফেললাম, তাহলে কি হলো? তাহলে জিনিসটা মানুষের কন্ট্রোলের মধ্যে চলে আসলো। দেখো, তুমি একটা পরিবাহীকে যদি মাঝখানে রাখে এবং দুই পাশে এক পাশে বিদ্যুৎ পরিবহন করো, যেটা হবে বিদ্যুৎ পরিবহন হবেই। এটা খুব একটা কন্ট্রোল করার ওয়ে তোমার কাছে নাই। কিন্তু তুমি মনে করো একটা কাঠ বা রাবারকে নাও, এক টুকরা, তারপর এক পাশে বিদ্যুৎ পরিবহন করো, ওই পাশে বিদ্যুৎ পরিবহন হবেই না। খুব একটা কন্ট্রোল করার ওয়ে তোমার কিন্তু নাই। কিন্তু দিস ওয়ান, এটা কন্ট্রোল করার ওয়ে আছে। আর মানুষ সবসময় কন্ট্রোল করতে পছন্দ করে। আর কন্ট্রোল করলে, একটা জিনিস নিয়ে যদি তুমি কন্ট্রোল লেভেলে নিয়ে চলে আসো, দেখবা যে অনেক কিছু তুমি তৈরি করতে পারছো। এই সেমিকন্ডাক্টর থেকে আসলে কন্ট্রোল করে আসলে ইলেকট্রনিক্স তৈরি করা গেছে, মানে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, যেখানে বিভিন্ন রকমের বস্তু, ছোটখাটো বস্তু থেকে শুরু করে বিশাল বিশাল বস্তু, ক্যালকুলেটর থেকে শুরু করে তোমার কি বলে অনেক বিশাল বিশাল বড় বড় যন্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে জাস্ট এই কন্ট্রোলেবিলিটির জন্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই এত পেঁচাল পেরে আসলে লাভ নেই, আমাদের পড়তে হবে, রাইট? সো পড়ার দিকে আসি। এত মানে নিয়ে আসলে লাভ নেই, পেঁচাল নিয়ে লাভ নেই। তো অর্ধপরিবাহীর মধ্যে কে কে আছে এটা জানতে হবে। অর্ধপরিবাহীর মধ্যে একটা গ্রুপ আছে, কার্বন যে গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 6। কি ছিল গ্রুপে? চলো সিলেটে গেলে সানগ্লাস পাবে। এভাবে মনে রাখি আসলে। সিতে কার্বন, সিলিকন আর জার্মেনিয়াম, এই দুইটা নিয়ে আসলে আমরা বেশি মানে কি বলে ইন্টারেস্টেড এই চ্যাপ্টারে। স্ট্যানাম এবং লেড এরা খুব একটা ভালো লেভেলের, মানে হচ্ছে অর্ধপরিবাহী না, মানে প্র্যাকটিক্যাল লেভেলে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি সিলিকন এবং জার্মানিয়াম। কার্বনের মধ্যে ঝামেলা আছে, কার্বনের বহুরূপ আছে, তোমরা জানো চ্যাপ্টার 2তে পড়ো, হচ্ছে যে জৈব যৌগতে পড়ো তোমরা সেকেন্ড পেপারে। সো কার্বনের বহুরূপতার মধ্যে গ্রাফাইট আছে, তারপর হচ্ছে হীরা আছে, এক একজন পরিবাহী এক একজন অপরিবাহী। সো এর মধ্যে ঝামেলা আছে। সো ঝামেলা নিয়ে আসলে কাজ করা হয় না, কাজ করা হয় পিওর জিনিস নিয়ে। সিলিকন এবং জার্মেনিয়াম নিয়ে বেশি কাজ করা হয়। তাদের মধ্যে সিলিকনটা বেশি অ্যাভেলেবল। কোথায় অ্যাভেলেবল? সিলিকন ডাইঅক্সাইড, বালুতে সিলিকন ডাইঅক্সাইড থাকে এবং সিলিকন ডাইঅক্সাইড থেকে তোমার হচ্ছে সিলিকন বের করা যায়। ঠিক আছে, এই যে তোমরা মনে করো যে এই যে মোবাইলটা ইউজ করতেছো বা বিভিন্ন জিনিস ইউজ করতেছো, প্রত্যেকটা অর্ধপরিবাহী দিয়ে তৈরি। আর অর্ধপরিবাহীর বেশিরভাগ ক্ষেত্রে সিলিকনটা বেশি অ্যাভেলেবল। তো দেখা যায় এমনও, মানে আসলে অ্যাকচুয়াল জিনিসটাই এরকম যে এই যে বালুকণা, ওখান থেকেই আসলে সিলিকন তৈরি করা, মানে প্রস্তুত করা হয়। ওইটা নিয়ে আসলে মানে অবস্থা ভেদে হচ্ছে তোমার বিভিন্ন রকম মোবাইল চিপ বা বিভিন্ন রকমের চিপ বলতে আমরা যাবো যে প্রস্তুত করা হয়। সো সিলিকন ডাইঅক্সাইড অনেক ভালো একটা জিনিস, এখান থেকে সিলিকনটা নিয়ে আমরা কাজ করি। এরকম করে জার্মেনিয়ামটাও বিভিন্ন জিনিস থেকে তোমার আকরিক থেকে বের করে নেওয়া যায়।
আবার তোমার আরেকটু কিছু জিনিসপাতি আছে, যেরকম হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, হ্যাঁ, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো আছে। ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম, এগুলাও হচ্ছে সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এগুলাও হচ্ছে সেমিকন্ডাক্টর। আচ্ছা, তো সেমিকন্ডাক্টর আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে। দেখো চ্যাপ্টার 3-তে তোমাদের শিখাইছিলাম হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ প্লাস 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা। এটা পড়াইছিলাম না চ্যাপ্টার 3-তে? এটা কি বলছিল? এটা বলছিল হচ্ছে যতই টেম্পারেচার বৃদ্ধি পাবে তত কি হয়, পরিবাহী রোধ বৃদ্ধি পায়। এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে ছিল, পরিবাহী। এখন অপরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহিত রোধ তো অনেক বেশি। অপরিবাহী, খেয়াল করো, পরিবাহিত রোধ আছে, অপরিবাহী রোধ বেশি। অপরিবাহী রোধ এতই বেশি যে মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিতই হয় না। আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে সূত্রটা মোটামুটি সেম থাকে, কিন্তু এই যে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। মাইনাস হলে কি হলো খেয়াল করে দেখো তো। তুমি যতই টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়ালে রোধ কিন্তু কমবে, খেয়াল করো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? টেম্পারেচার বাড়ালে রোধ কমছে। দেখো নরমালি কি হয়, নরমালি একটা বস্তু গরম হলে রোধ বৃদ্ধি পাওয়ার কথা, পরিবাহীর ক্ষেত্রে তাই হয়। কিন্তু অর্ধপরিবাহী জাতীয় বস্তুর ক্ষেত্রে টেম্পারেচার বাড়ছে। মনে করো একটা তুমি বস্তু ইউজ করছো, ধরো যে তুমি উন্নত একটা, মনে করো টিভির কথাই ধরো, অনেকক্ষণ ধরে টিভি চালাচ্ছ, অনেকক্ষণ ধরে চালাচ্ছ, তো ভিতরে উন্নত টিভিতে কি থাকে? চিপ থাকে, বিভিন্ন রকম ছোটখাটো সেমিকন্ডাক্টর চিপ। ওই ভিতরে কি হবে? ভিতরে টেম্পারেচার বাড়বে, কিন্তু সমস্যাটা হচ্ছে, মানে ভালো জিনিসটা হচ্ছে টেম্পারেচার বাড়লে রোধটা কমে যাচ্ছে। কিন্তু পরিবাহের ক্ষেত্রে কি হচ্ছিল? টেম্পারেচার বাড়লে রোধ বেড়ে যাচ্ছিল, ইলেকট্রন সহজে ঢুকতে পারবে না। কিন্তু রোধ কমে গেলে কি হবে? ইলেকট্রন সহজে ঢুকতে পারবে, রাইট? সো তোমার সুবিধা আছে অনেক অর্ধপরিবাহীতে। আচ্ছা, এখন তোমার অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি কি হয় আর কি কি হয় না সেটা বোঝার আগে এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এই দুইটা স্পেশাল বস্তুর কথা বললাম, সিলিকন আর জার্মেনিয়াম, এদের পরমাণু লেভেলে কি হচ্ছে এটা বুঝলেই তুমি বুঝতে পারবা যে আসলে অর্ধপরিবাহী মেকানিজমটা কি। তাহলে আমরা একটু সিলিকনের জিনিসটা দেখি। সিলিকনের যোজ্যতা স্থলে কয়টা ইলেকট্রন করে থাকে? মনে করে দেখো তো, সিলিকনের যোজ্যতা স্থলে কয়টা ইলেকট্রন? সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, 1s2, 2s2, 2p6, 3d, সরি 3s2, 3p, কয়টা হলো? 4, 6, 10, 2, রাইট? সিলিকন দেখো তো ঠিক আছে কিনা? 6, 4, 10, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার সিলিকনের যোজ্যতা সেল বলতে এই যে 3 নাম্বারটা, যেটা 3 নাম্বার কক্ষপথ, এখানে 4টা করে ইলেকট্রন থাকে, রাইট? 4টা করে ইলেকট্রন। সো একটা সিলিকনে কি হবে? একটা সিলিকনের যোজ্যতা সেলে 4টা করে ইলেকট্রন থাকে। এটা মনে করো যোজ্যতা সেল, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন বলতে আমরা এভাবে ভরাট করে দেই। এখন এর আশেপাশে যদি আরেকটা সিলিকন চলে আসে, ধরো যে আরেকটা সিলিকন, তাহলে কি হবে? সেটাতেও তো 4টা করেই থাকবে। আমরা সিলিকন বেশ কয়েকটা একটা আঁকাই নিব, হ্যাঁ, বেশ কয়েকটা আঁকাই নিব। তাহলে একটু সরালাম, সিলিকন আরেকটা আঁকাচ্ছি, বেশ কয়েকটা আঁকিয়ে তারপরে বোঝানো শুরু করব। একই জিনিসই, সিলিকন, সিলিকন। আচ্ছা, ধরো এই কয়েকটা আঁকালাম। এখন সিলিকনের তোমার যদি পাশাপাশি অনেকগুলো সিলিকন পরমাণু যখন থাকবে তখন কি হবে? একটা সিলিকনের বস্তু বা একটা সিলিকনের খণ্ড, মনে করো একটা, এটা হচ্ছে সিলিকনের খণ্ড, ঠিক আছে? চকলেট বলা হয় এই টাইপের, সিলিকন চকলেট। সো এখন মনে করো যে সিলিকনের এই চকলেট বা সিলিকনের এই খণ্ডটা ভিতরে অসংখ্য পরমাণু আছে, অসংখ্য, আমরা জাস্ট 4টা খাইছি, পাশাপাশি আছে। আচ্ছা, পাশাপাশি থাকলে কি হবে? তোমার সিলিকন কি চাইবে? অষ্টক পূরণ করতে। অষ্টক পূরণ করতে হলে দেখো এখানে এই সিলিকন যেটা করবে, এই পাশেরটার সাথে একটা বন্ড তৈরি করবে, এটাও তাই, হ্যাঁ, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। আমরা তো আরো সিলিকন আঁকাই নি আসলে, এ পাশেও আছে, এ পাশেও আছে, এ পাশেও আছে, এ পাশেও আছে, এদিকেও আছে, উপরে আছে, উপরে আছে, বামে আছে। সো যেটা হচ্ছে আসলে একটা সিলিকনের আশেপাশে, খেয়াল করো, একটা সিলিকনের আশেপাশে কিন্তু অষ্টক পূরণ হয় কিভাবে?
এই সিলিকনের আশেপাশে খেয়াল করো, এমনিতে নিজের তার 4টা আছে, পাশাপাশি আরো 4টা সে শেয়ার করতেছে কাছের গুলা থেকে। এই সিলিকনও তাই, সে কিন্তু শেয়ার করতেছে, রাইট? এই সিলিকনটাও শেয়ার করতেছে, প্রত্যেকটা সিলিকন কিন্তু শেয়ারিং এর উপরে আছে। সো অষ্টকপূর্ণ হচ্ছে, ভালো কথা। সো এগুলা বন্ধনকে কি বলা হয় পড়ছো তোমরা কেমিস্ট্রিতে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, আচ্ছা ভালো কথা, সমযোজী বন্ধন। তো এখানে আসলে কেমিস্ট্রিতে আমরা এইভাবে আঁকালেও ফিজিক্সে আসলে এই জিনিসটা এইভাবে আঁকানো হয় না। খেয়াল করো, ফিজিক্সে এই জিনিসটা না এইভাবে আঁকানো হয় না, আঁকানো হয় একটু জাস্ট অন্যভাবে। কিভাবে? আমরা এইভাবে আঁকাই ফেলি। এই যে দেখো এখানে এই যে একটা ইলেকট্রনের যে বন্ডিংটা, এটাকে আমরা এইভাবে আঁকাই ফেলি সাংকেতিকভাবে। খেয়াল করো, বন্ডিংটাকে কি করছি, বন্ডিংটাকে অমিট করে দিয়ে সেম সাংকেতিক অন্য একটা আঁকাচ্ছে, অন্য একটা সংকেত। সেম জিনিসটাই অন্য একটা সংকেতে আঁকাই ফেললাম, শেষ। ঠিক আছে, দেখো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু বলো। সমস্যা থাকলে হচ্ছে ক্লিয়ার হবে না। হ্যাঁ, একদম সোজা জিনিস, সিলিকন সমযোজী বন্ধন ক্রিয়েট করছে এবং পাশের জনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, এভাবে তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। নর্মাল ইস্যু, অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তোমার যেটা হবে, তুমি একটা জিনিস চিন্তা করো, এটা তো পারফেক্ট সিলিকন, রাইট? পারফেক্ট না? পারফেক্ট, একদম মানে পারফেক্ট অবস্থা। পারফেক্ট অবস্থা বলতে কোনো ডিফেক্ট নাই, মানে এর মধ্যে কোনো খুঁত নাই। খুঁত নাই বলতে, খুঁত বলতে কি বোঝায়? খুঁত বলতে বোঝায় মানে কোনো জায়গায় ত্রুটি বা কোনো জায়গায় ডিফেক্ট। হ্যাঁ, ডিফেক্ট নাই, একদম সিলিকন আছে, পারফেক্টলি আছে এবং প্রত্যেকেই কি করছে, আছে। আচ্ছা, তো এটাকে অনেক সময় দেখবা যে অনেক বইয়ে যে এভাবে জাস্ট গোল করে দেওয়া হয় মাঝখানের পরমাণুটাকে বোঝানোর জন্য। ওটাও ইস্যু না। ইস্যুটা হচ্ছে যদি এমন হয় যে বাস্তব জীবনে আসলে পারফেক্ট বস্তু খুঁজে পাওয়া মুশকিল, সো কিছু না কিছু খুঁত থাকে। এই ধরো এই মনে করো এটাই যদি সিলিকনের খণ্ড হয়, এখানে কত অনেক অনেক অণু আছে, রাইট? অনেক। তোমার এটা যদি ধরি যে কয়েকশো গ্রাম, কয়েক গ্রাম যদি ধরি, কয়েক গ্রামও ধরলে এর মধ্যে 1 মোল না, কয়েক মোল তোমার সিলিকন পরমাণু থাকবে। আর 1 মোলে মানে কত? 1 মোল মানে 6.023 × 10⁻23। তাহলে বলছো কোটি কোটি কোটিরও বেশি, মানে কয়েকশো কোটি, তারও বেশি, কয়েকশো কোটি 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 টাইপের পরমাণু আছে। এবং এটা তো আমরা 4টা আঁকাইছি, ডিফেক্ট নাই। কিন্তু এমনও হতে পারে যে ডিফেক্ট থাকতে পারে। কি থাকতে পারে? ডিফেক্ট। কিরকম? ধরো যে মাঝখান থেকে এই পরমাণুটা নাই, কি হলো, মাঝখান থেকে এই পরমাণুটা নাই হয়ে গেল। বা পরমাণু আছে, পরমাণু আছে, এটার কি হলো, এখানে কি ছিল বলো তো? একটু আগে আঁকালাম যেটা, একটু আগে কি আঁকালাম, এখানে তোমার ইলেকট্রন ছিল, শেয়ার হচ্ছিল, তো এই যে 4টে ইলেকট্রনের বদলে হুট করে এমন হতে পারে ডিফেক্টের কারণে এখানকার ইলেকট্রনটা নাই। খেয়াল করো, ইলেকট্রন নেই, শুধু এটা তাকালাম আর কি, আমি চাইলে এটাতেও আঁকাতে পারতাম। ইলেকট্রন নাই, হতে পারে না, ডিফেক্টের কথা বলছি। এইটা কিন্তু মানে জিজ্ঞেস করে না হুট করে যে কেন 3টে ইলেকট্রন। পারফেক্ট হলে তো 4টে ইলেকট্রনই থাকবে, কিন্তু ডিফেক্ট থাকে, প্রত্যেকটা বস্তুতে ডিফেক্ট থাকে। ইলেকট্রন নাই হয়ে যেতে পারে, নাই, হুট করে ইলেকট্রন দেখলা যে কয়েক জায়গায় এরকম সম্ভব হয়েছে যে ইলেকট্রন নাই। তো ইলেকট্রন না থাকলে এই যে ফাঁকা জায়গা, খেয়াল করো, সো ইলেকট্রন পূর্ণ, দেখো ইলেকট্রন পূর্ণ বলতে আমরা এরকম ভরাট করে বুঝাইছি, এটা বলছে ইলেকট্রন আছে বা ইলেকট্রন, আর এরকম একটা বস্তু যেটা হচ্ছে ইলেকট্রন নেই, তো এটাকে বলা হয় হচ্ছে হোল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হোল। এটা আমাদের পুরো চ্যাপ্টারের কাজে লাগবে। এখন থেকে পুরো চ্যাপ্টার জুড়ে আমাদের এইটা কাজে লাগবে। ঠিক আছে, তো এই দুটো একটু খেয়াল রাখো নোটেশনটা। এটাতে ভরাটের মানে ইলেকট্রন আছে, এটা মানে ইলেকট্রন নাই। ইলেকট্রন না থাকলে কি হবে এটা বুঝতে হবে। এখন ইলেকট্রন না থাকলে কি হবে, এখানে ইলেকট্রন না থাকলে এটা স্টেবল না। স্টেবল না বলতে কি, মানে স্থায়ী বস্তু না কিন্তু, কারণ সিলিকনের স্থায়ী স্ট্রাকচারে তার আশেপাশে 4টা করে ইলেকট্রন থাকবেই, কিন্তু এখানে অস্থায়ী বা সে স্থিতিশীল না, স্থিতিশীলতা তার নাই। তো সে স্থায়িত্ব অর্জনের জন্য যেটা করবে সেটা হচ্ছে কারো কাছ থেকে ইলেকট্রন ধরে টান দিবে,
ধরো যে এর কাছে ইলেকট্রন আছে, প্রত্যেকের কাছে তো ইলেকট্রন ছিল একটু আগের আঁকানোতে, রাইট? এর কাছে ইলেকট্রন আছে। তোমরা খাতায় আঁকানোর সময় একটু পেন্সিল ইউজ করো, হ্যাঁ, বারবার এটা তো অমিট করো না, আলাদা আলাদাভাবে পেন্সিল ইউজ করো। আচ্ছা, সো কি করতে পারে সে চাইলে এখান থেকে ইলেকট্রনটা টান মারতে পারে। এটা টান মারলো ইলেকট্রন, একটা ইলেকট্রনটা কি হলো, টান দিয়ে এখানে নিয়ে চলে আসলো। এটা পারমাণবিক আকর্ষণে হয় ভিতরে ভিতরে, হ্যাঁ, এটা র্যান্ডমলি হয়, এমন না যে এখান থেকে নিতে হবে, এটা বাধ্যবাধকতা নয়। সে এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, ইচ্ছা মতো বিভিন্ন জায়গা থেকে নিতে পারে। একটা জায়গা থেকে নিলেই হলো, কিন্তু সে নিবে। কি করলো, ইলেকট্রন নিল। ইলেকট্রন নিল ভালো কথা, কিন্তু এই জায়গায় ইলেকট্রনটা ফাঁকা হয়ে গেল না, খেয়াল করো তো। এখান থেকে যখন আমি ইলেকট্রনটা নিয়ে নিব, কি হবে, এই জায়গায় ইলেকট্রনটা ফাঁকা হয়ে যাবে। সো এখানে পরবর্তী অবস্থায় এখানে কি হলো, এখানে ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেল, কিন্তু এই জায়গা হয়ে গেল কি, ফাঁকা, রাইট? এই জায়গা ফাঁকা হয়ে গেল। এখন এই বেটা স্থায়ী হয়ে গেল, কিন্তু এই বেটা কিন্তু অস্থায়ী হয়ে গেল, রাইট? এ তো স্থায়ী হয়ে গেল, 4টে ইলেকট্রন হয়ে গেছে, কিন্তু এর কি স্থায়িত্ব আছে? তো স্থায়িত্ব নাই, 4টে ইলেকট্রন নাই। সে কি করবে, সে আরেক জায়গা থেকে টান দিবে। ধরলাম যে সে এই যে এখান থেকে একটা টান মারলো, বা যে অন্য জায়গা, যে কোনো একটা জায়গা, যে কোনো জায়গা তুমি র্যান্ডমলি যে কোনো জায়গায় আঁকাইতে পারো। ধরো যে এই জায়গা থেকে একটা টান মারলো, এখান থেকে টান মারলো, এভাবে না কি আগেরটার মতোই আঁকাই। সো এরপরে কি হবে, এই জায়গা থেকে যখন টান মারলো, তাহলে ইলেকট্রন এখানে ভর্তি হয়ে গেল। হোল কোথায় চলে আসলো, হোলটা চলে আসবে এখানে। এই জায়গায় ইলেকট্রন নাই, তারপরে কি হবে বুঝতেই পারতেছো। আবার এখান কোথাও থেকে ইলেকট্রন নিবে, খেয়াল করো, ইলেকট্রন নিবে। একটা বস্তু, তাহলে এই যে সিলিকনের একটা স্ট্রাকচার, তার মধ্যে কিছু কিছু জায়গায় ডিফেক্ট আছে, এবং এই ডিফেক্ট থাকার ফলে যেটা হচ্ছে, আসলে হোল ক্রিয়েট হচ্ছে। আমরা দেখালাম হোল ক্রিয়েট হচ্ছে, এবং হোল ক্রিয়েট হওয়ার ফলে কি হচ্ছে, ইলেকট্রন যাতায়াত করতেছে। খেয়াল করো, হোল ক্রিয়েট হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, ইলেকট্রন যাতায়াত করছে। ইলেকট্রনের যাতায়াত মানে কি, মুক্ত পরিবহন। ইলেকট্রনের মুক্ত পরিবহন হচ্ছে, তার মানে তুমি ফ্রি কিছু ইলেকট্রন পাচ্ছ। ফ্রি ইলেকট্রন বলতে মানে এমন না যে ভাই দোকানে গেছি এত টাকা ফ্রি পাইছি, বা কিছু একটা চকলেট ফ্রি পাইছি, ওরকম না। ফ্রি বলতে মানে ভিতরে চলাচল করতে পারে, মুক্ত ইলেকট্রন। এখন এই মুক্ত ইলেকট্রন এর সুবিধাটা কি, ধরো যে তোমার কাছে যে সিলিকনের ইটা ছিল, কিউবটা ছিল, বা সিলিকনের যে অংশটা ছিল, ছোট্ট একটা কিউব, সেটাতে কি আছে, সেটাতে তুমি কি করছো, সেটাতে তুমি এদিক দিয়ে ধরো যে কারেন্ট পরিবহন করে দিছো, কারেন্ট পরিবহন করছো। এখন ভিতরে যদি মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে মুক্ত ইলেকট্রন কি করবে, সুন্দর মতো কারেন্টের বিপরীত দিকে ফ্লো করবে। রাইট? এবং ওভারঅল কি হবে, ওভারঅল এর ভিতর দিয়ে কারেন্ট চলে যাবে। খেয়াল করো কোন কারণে হচ্ছে জিনিসটা হচ্ছে যে মুক্ত এই যে হোল আছে এখানে, এবং এর ফলে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করছে। এটা কি কারণে হলো, এটা হলো তার নিজস্ব ডিফেক্টের কারণে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ডিফেক্টটা কন্ট্রোলেবল না, এতটা না কন্ট্রোল করা যায় না। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে কন্ট্রোলেবল না, কারণ এটা তার নিজস্ব ডিফেক্ট। তুমি জানো না এর মধ্যে কতটুকু ডিফেক্ট আছে, তুমি এটা জেনেও কিনতে পারবা না। যে মনে করো যে আমি বললাম যে আমার এতটুকু ডিফেক্ট হলো একটা সিলিকনের একটা কিউব দেন বা খণ্ড দেন, যে আমি বললাম যে এই সিলিকনের খণ্ড যেন এতগুলো ডিফেক্ট থাকে, এটা কিন্তু আমার জানা সম্ভব না। সো এটা কন্ট্রোলেবল না, তবুও দেখা যাবে এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, যাতায়াত করছে। সো এই টাইপের তোমার সেমিকন্ডাক্টরকে বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত। দেখবা বইয়ে লেখা আছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত অর্ধপরিবাহী। এখন বলো যে বুঝছো কিনা, ইন্ট্রিনসিক বা অন্তর্জাত অর্ধপরিবাহী বুঝছো কিনা। কি বললাম, ডিফেক্ট, হোল ক্রিয়েট হচ্ছে, হোলটাকে মেকআপ করার জন্য ইলেকট্রন দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে।
তাহলে ভিতরে ইলেকট্রনের দৌড়াদৌড়ি হচ্ছে। এখন বাইরে থেকে যদি আমি সুন্দর মতো কারেন্ট প্রবাহ করে দেই, তাহলে কারেন্টের প্রবাহতে হেল্প করবে কিভাবে? ইলেকট্রনগুলো এর ভিতরে ইলেকট্রনগুলো কারেন্টের বিপরীত দিকে চলা শুরু করবে এবং ভিতর দিয়ে কারেন্টের পথ দেখা যাবে, কারণ ইলেকট্রন যেদিকে চলে তার বিপরীত দিক দিয়ে কারেন্ট চলে যায়। সো কারেন্ট এর মধ্যে দিয়ে আরামসে যেতে পারবে। সো এটা যেটা হলো, কিন্তু সমস্যাটা হচ্ছে কন্ট্রোলেবল না, কারণ ডিফেক্টের ইটা তুমি জানো না, পরিমাণটা তুমি জানো না। আচ্ছা, ডিফেক্ট যে শুধু এরকমই হতে পারে যে ইলেকট্রন নাই সেটা না, ডিফেক্ট আরেক রকমের হতে পারে। কি ডিফেক্ট দেখো। সো আমরা হচ্ছে এইটা মনে করি একটু আরেকবার আঁকাই, একটু সরাই, আরেকবার জাস্ট সেম চিত্রটাই আঁকাবো। 4টা সিলিকন আঁকাই ফেলি। আচ্ছা, সো এখানে দুইটা দুইটা করে আসলে ইলেকট্রন আছে, দুইটা দুইটা করে আছে। খুব ফাস্ট আঁকাই ফেলি, দুইটা 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 দুইটা, কারণ একটা বন্ড তৈরির জন্য দুইটা করে তো ইলেকট্রন লাগবে, রাইট? ভরাট করা, সব জায়গায় ভরাট করা, তার মানে ইলেকট্রন দ্বারা ফিল আপ। হ্যাঁ, ইলেকট্রন দ্বারা ফিল আপ, প্রত্যেকটা জায়গায় ভরাট। আচ্ছা, সো একটু আগে কি দেখলাম? ইলেকট্রন নাই। এখন এমনও হতে পারে যে ইলেকট্রন এক্সট্রা আছে, হতে পারে না? দেখো, তোমার 4টা করে থাকার কথা, কিন্তু হুট করে এমন হতে পারে যে তোমার 4টার বেশি আছে। ধরলাম যে এই সিলিকনের আশেপাশে, এটা ধরো, এটার আশেপাশে 5টা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনে কি যাওয়ার জায়গা আছে? না। এই সিলিকন বলবে যে দেখেন, এখন আমি এই ইলেকট্রনটা নিয়ে কই যাব? অ্যান্সার ইজ, এই ইলেকট্রনটা কে নিয়ে তার কোথাও যাইতে হবে না। ইলেকট্রনটা যেটা করে নিজেই ভিতরে ভিতরে মুক্তভাবে চলাচল করতে পারবে, জায়গায় জায়গায়। ধরো যে ঘুরতেছে, মুক্তভাবে চলাচল করতেছে, বিভিন্ন জায়গায় মুক্তভাবে চলাচল করবে। সো এই যে মুক্তভাবে চলাচল করবে, লাভটা কি হলো? লাভটা যে আগের মতোই। আগে তো হোল সৃষ্টি হচ্ছিল বলে ইলেকট্রন যাতায়াত করছিল, এবারের কেসে কি হচ্ছে? এবারে হোলও সৃষ্টিও লাগতেছে না, এমনি ইলেকট্রন এক্সট্রা আছে, সেটা কি করবে? যাতায়াত করবে। সো ইলেকট্রনের যাতায়াত হবে, শুধুমাত্র ইলেকট্রন যাতায়াত হবে, এই ক্ষেত্রে মুক্তের পরিবহন হবে। কিন্তু এটা কি কন্ট্রোলেবল? এটাও কন্ট্রোলেবল না, কারণ তুমি তো জানো না কতটা ইফেক্ট আছে কিছু। সো এটাও কিন্তু ইন্ট্রিনসিক বা অন্তর্জাত। অন্তর্জাত বলতে নিজের মধ্যে জাত, ঠিক আছে? অন্তর মানে হচ্ছে নিজের মধ্যে জাত অর্ধপরিবাহী, মানে নিজের মধ্যে নিজের মধ্যে তৈরি হচ্ছে অর্ধপরিবাহীটা, অন্তর্জাত। সো এটাও কন্ট্রোলেবল না। এখন কন্ট্রোল করার জন্য কি করা যাইতে পারে রে ভাই? কন্ট্রোল আমরা কেমনে করব? কন্ট্রোল আমরা কেমনে করব? কথা হচ্ছে কন্ট্রোল কেমনে করব? হাউ টু কন্ট্রোল। কন্ট্রোল করার জন্য একটু পরে শিখবো কন্ট্রোল করো, ঠিক আছে? সো কন্ট্রোলেবিলিটি একটু পরে আমরা দেখতেছি। আপাতত দুই একটা একটু বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। ওই বেসিক জিনিস না বুঝলে আবার কন্ট্রোলটা পুরোটা ভালো মতো বোঝা হবে না, ঠিক আছে? দুই একটা বেসিক জিনিস একটু বুঝে নিতে হবে। ওকে, দুই একটা বেসিক জিনিস আমরা একটু বুঝে আসি, তারপরে কন্ট্রোল দিকে যাই। আচ্ছা, সো এই মুহূর্তে আমরা একটা ধাতব পরিবাহী নিয়ে একটা কথা বলবো। সোডিয়াম, ধরো যে সোডিয়াম একটা ধাতব পরিবাহী। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম? 1s2, 2s2, 2p6, 3s1, রাইট? 11। তাহলে কি হচ্ছে? এখানে 1s কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। 2p তে কয়টা আছে? 6টা ইলেকট্রন আছে। 3s এ 1টা ইলেকট্রন আছে। এর মধ্যে যোজ্যতা ইলেকট্রন কোনটা? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একদম বাইরের স্তরটা, বাইরের স্তর। যোজ্যতা কেন? কারণটা হচ্ছে সেটা তোমার নিউক্লিয়াস থেকে একদম দূরে থাকে। আচ্ছা, সো এখানে যদি আমি এক কাজ করি, এদের শক্তির একটা লেভেল আমরা আঁকাই, শক্তির লেভেল। খেয়াল করো, শক্তির লেভেল। এখন শক্তির লেভেল বলতে কি বোঝায়? একটা জিনিস মনে রাখবে, এটা কেমিস্ট্রিতে পড়ার কথা তোমরা। জিনিসটা হচ্ছে যে যার শক্তি যত কম সে তত বেশি স্থায়ী বা স্টেবল। এটা শুধু পরমাণু না, এটা পৃথিবীর যে কোনো কিছুর জন্যই সত্য। শক্তি যত কম তত বেশি স্টেবল, কারণ সে অস্থিতিশীল হওয়ার ট্রাই করবে না। শক্তি তো নাই। শক্তি যখনই বেশি দিয়ে দিবা, একটা বস্তুকে যখনই তুমি বেশি শক্তি দিবা, কি হবে? সেটা অস্থিতিশীল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যার পাওয়ার বেশি তার পাওয়ার দেখানোর ক্যাপাবিলিটি বেশি, এবং পাওয়ার দেখানোর ক্যাপাবিলিটি বেশিতে হলে কি হবে? সে স্থির না, সে অস্থির। আর যার পাওয়ার কম বা যার শক্তি কম সে স্থির হয়, ধীর হয়, স্থির হয়।
জিনিসটা ইলেকট্রনের ক্ষেত্রেও সত্য, একদম পরমাণু লেভেলে যায় সত্য। ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে খেয়াল করে দেখো 1s2 2s2 2p6 3s1, এদের মধ্যে কোনটাকে সরানো বেশি সোজা? হুট করে মনে করো যে এই 11টা ইলেকট্রনের মধ্যে আমাকে চয়েস করতে হলো যে একটা ধরে আপনি নিয়ে যান বা একটার সাথে খেলেন, কোনটাকে সরানো যায়? 3s1 কে। কারণটা এটা সবচেয়ে বাইরে অবস্থিত। এটা তো কারণ, এটা তো বাইরের কারণ। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এটার শক্তি সবচেয়ে বেশি। খেয়াল করো, এটার শক্তি সবচেয়ে বেশি, অস্থিতিশীল। এগুলার শক্তি সবচেয়ে কম। যত কাছে পরমাণু, যত কাছে তত শক্তি কম, এটার শক্তি তত কম, তার চেয়ে কম, এটার শক্তি তার চেয়ে কম, এটার শক্তি সবচেয়ে বেশি। সো খেয়াল করো, আমরা যদি শক্তি স্তর আঁকাই, ধরো যে এটা হচ্ছে নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াস, প্রোটন আর ইলেকট্রন আছে, প্রোটন আর নিউট্রন আছে, তার বাইরে কি কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রনের মধ্যে 1s2, এই দেখা যাবে 1s, আমরা শক্তি আঁকাচ্ছি, ঠিক আছে? এই পাশে হচ্ছে শক্তি, খেয়াল করো শক্তি। এদের মধ্যে 1s2, এখানে শক্তি সবচেয়ে কম, এটা 1s, এটা 1s, দুইটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। খেয়াল করো, দুইটা ইলেকট্রন, তারা একই শক্তিতে আছে। একই শক্তিতে আছে? আচ্ছা, একটু পরে দেখি ঠিক একই শক্তিতে আছে কিনা। আচ্ছা, 1s, এরপরে 2s2, এটা শক্তি সবচেয়ে কম কিন্তু, কারণ এটা সবচেয়ে কাছে এবং এটাকে সরানো সবচেয়ে সোজা, জন্য সবচেয়ে কঠিন। তার চেয়ে সোজা হচ্ছে এটাকে একটু সরানো, এটার চেয়ে সোজা। এটাকে সরানো যে পরিমাণ কঠিন, তার চেয়ে এটা সরানো সোজা। কারণটা হচ্ছে এটার শক্তি একটু বেশি। খেয়াল করবে, শক্তি যত বেশি সরানো তত সোজা। সো 2s, 2p, এবার খেয়াল করো পিতে কয়টা ইলেকট্রন আছে? তিনটা তিনটা করে 6টা ইলেকট্রন আছে। এবং 3s1, 3s1, 3s এ তোমার কয়টা? একটা আছে। ঠিক আছে? তো উপরের দিকে যত যাচ্ছ শক্তি বেশি। এখন প্রশ্ন হচ্ছে, পলির বর্জন নিতে পড়ছো না? মুখস্থ করার জন্য পড়ছো নাকি বুঝে পড়ছো? পলির বর্জন নীতি কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, গুণগত রসায়ন। 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হতে পারে না, পলির বর্জন নীতি। বলছে না? বলছে তো। কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে শক্তি প্রকাশ পায় সব মিলিয়ে। ঠিক আছে? ওভারঅল আমাদের যে কোয়ান্টাম সংখ্যা আছে n, l, m এবং s, সবগুলো মিলিয়ে আসলে ওভারঅল শক্তি প্রকাশ করে। এবং 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হতে পারে না। ইট মিনস, অন্য দিকে দিয়ে মিন করে যে কখনোই একাধিক ইলেকট্রনের শক্তি সমান হতে পারবে না। কি বললো? একাধিক ইলেকট্রন শক্তি সেম হতে পারবে না। ঠিক আছে? খেয়াল করো, এই জন্য এই যে 1s, এই 1s শক্তি সমান হবে না। দেখো, আমি তো এই পাশে শক্তি আঁকাইছি স্কেল অনুযায়ী, তাই না? শক্তি আঁকাইছি, কিন্তু সমস্যাটা হচ্ছে পলির বর্জন নিতে এসে বলবে যে না, নেভার, শক্তি সমান হবে না, এখানে সমান সমান হবে না, এখানেও সমান সমান হবে না। তবে হ্যাঁ, কাছাকাছি হতে পারে। ধরো যে একটার মনে করো যে শক্তি হলো, ধরো যে 5 একক, একটার শক্তি হচ্ছে 5.0000 একক। আরেকটা শক্তি হইতে পারবে কত? এক্স্যাক্টলি এটা হইতে পারবে না, তবে একটু চেঞ্জ করে দাও, সমস্যা হবে না। সমান না, 5.0000, এটা বোঝানোর জন্য বলছি আসলে। খেয়াল করো, আরেকটা হইতে পারে 4.999999 এরকম হতে পারে। এক্স্যাক্টলি প্রত্যেকটা সেম হবে না। তাহলে খেয়াল করো, শক্তির এই যে মনে করো একটা ইলেকট্রন, ধরো যে এই 1s এর কথাই তুমি চিন্তা করো, 1s, এটারই তুমি কিন্তু শক্তি কিন্তু ফিক্স পাচ্ছ না, বলতে পারছো না প্রত্যেকটা শক্তি হচ্ছে এটা। তার চেয়ে বরং তুমি বলতে পারছো যে হ্যাঁ, আমরা একটা রেঞ্জ বলে দিই। ধরো যে উপরে আছে 5.005 এবং নিচে আছে হচ্ছে 4.995। আমি বলতে পারি যে হ্যাঁ, শক্তি সমান না, তবে প্রত্যেকটা ইলেকট্রন এই একটা রেঞ্জের মধ্যে আছে, এতটুকুর মধ্যে আছে, তার শক্তি হচ্ছে এতটুকুর মতো। রাইট? কি বললাম? তার শক্তি এতটুকুর মতো। দেখো, শক্তি এক্স্যাক্টলি প্রত্যেকের সমান না, কিন্তু কি হবে, শক্তি একটা রেঞ্জের মধ্যে আছে।
এখন খেয়াল করো, আমরা একটা সোডিয়াম পরমাণু নিয়ে আলোচনা করছি, একটা সোডিয়াম পরমাণু নিয়ে, কিন্তু তোমার কাছে যখন ধরো যে 1 মোল সোডিয়াম বলবে যে ভাই একটা সোডিয়াম না, আপনার কাছে 23 গ্রাম সোডিয়াম আছে, 23 গ্রাম সোডিয়াম আছে। 23 গ্রাম মানে কত? 1 মোল। 1 মোল মানে হচ্ছে 6.023 × 10⁻23টি পরমাণু আছে, রাইট? তুমি তো এখানে একটা পরমাণুর জন্য এটা চিন্তা করছো, তোমার কাছে কতগুলো আছে? এতগুলো। এটা তো একটা মোলের কথা চিন্তা করলাম, 23 গ্রাম। আমরা যদি বলি 23,000 গ্রাম, 23 কেজি, তাহলে 1000 দ্বারা গুণ হয়ে যাবে না? দেখো পরমাণু কিন্তু কম না, একটার জন্য চিন্তা করছো। তাহলে খেয়াল করো, একটার জন্য নাইলে বললা যে এইটা এবং এইটা তুমি অ্যালাউ করলা, বাদ বাকি গুলোর জন্য কি এই দুটো অ্যালাউ করতে পারবা? তোমার কাছে কত পরমাণু? না, অ্যালাউ করতে পারবা না। এই জন্য আসলে রেঞ্জটা আসে যে হ্যাঁ, ইলেকট্রনগুলো এইটুকুর মধ্যে, এই মানগুলোর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। মানে ইলেকট্রন নিজে থাকবে না, ইলেকট্রনের শক্তির মান খেয়াল করবা, ইলেকট্রনের শক্তি যে কোনো জায়গায় থাকতে পারে। ধরো যে মনে করো তুমি হচ্ছে ফিজিক্স পরীক্ষায় তোমার মার্ক বলি, হ্যাঁ ফিজিক্স পরীক্ষায় ধরো যে তোমার নাম হচ্ছে রহিম বা করিম, করিম, তোমার মার্ক হচ্ছে, বললাম যে তোমার মার্ক আমি এক্স্যাক্টলি বললাম না কত, কিন্তু আমি বললাম তুমি পাইছো 95 থেকে 97 এর মধ্যে, আর করিম পাইছো হচ্ছে 91 থেকে 92 এর মধ্যে। এক্স্যাক্টলি বললাম না, কারণ এক্স্যাক্টলি বলা সম্ভব হচ্ছে না, কিন্তু একটা রেঞ্জ আমি বললাম। এখন কথা হচ্ছে 91 থেকে 92 কি তুমি নিজে নাকি হচ্ছে তোমার মার্ক? এটা খেয়াল করো তো, 91 থেকে 92 করিমের, এটা করিম নিজস্ব নাকি করিমের মার্ক? এটা তো করিম না, এটা তো করিমের মার্ক। এটাও তাই, রহিমের মার্ক হচ্ছে এটা। অনুরূপভাবে এগুলা কিন্তু ইলেকট্রন না। অনেকে চিন্তা করে কি এগুলা হচ্ছে ইলেকট্রন, এগুলো ইলেকট্রন না, এগুলা তো ইলেকট্রনের শক্তি। ইলেকট্রন না, ইলেকট্রনের শক্তি। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রনের শক্তি 1s এর শক্তি হতে পারে এটুকুর মধ্যে, 2s এর শক্তি এরকম কিছু একটার মধ্যে হবে, নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে, 2p এরটাও নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে, এবং 3s টাও নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে। এই যে অঞ্চল, এই অঞ্চলগুলোর একটা নাম আছে, এগুলাকে বলা হয় হচ্ছে ব্যান্ড। ব্যান্ড, ঠিক আছে? অঞ্চলটাকে বলা হচ্ছে ব্যান্ড, BAND। এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড। তাহলে ব্যান্ড কেন আসলো? কারণ শক্তির নিজস্ব মান নাই, পুরোপুরি একদম পারফেক্ট মান থাকছে না, একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে, ওই রেঞ্জটাকে আমরা কি বলছি? ব্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে? তো ব্যান্ড বা এটাকে শক্তি স্তর বলা হয়, শক্তির স্তর, ঠিক আছে? ব্যান্ড বা শক্তির স্তর। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে তোমার 1s এর জন্য একটা ব্যান্ড, 2s এর জন্য একটা ব্যান্ড, 2p এর জন্য একটা ব্যান্ড, 3s এর জন্য একটা ব্যান্ড, ঠিক আছে? তো অনেক সময় খেয়াল করো 2s এবং 2p কে একত্রে অনেক সময় বইয়ে দেখবা যে একসাথে বুঝাইছে, 3s আলাদা, 1s আলাদা। তাহলে এটা বিভিন্ন বইয়ে কিভাবে থাকবে? এটা বিভিন্ন বইয়ে থাকতে পারে এইভাবে, দেখো সেম জিনিসটাই। এটা হচ্ছে শক্তি, 1s টা প্রথম ব্যান্ড বলবে, প্রথম ব্যান্ড। 2s এবং 2p এটা মিলে বলবে হচ্ছে দ্বিতীয় ব্যান্ড, মানে বোঝানোর জন্য যে একসাথে কাছাকাছি যেহেতু আছে একবারে বসাই দিছে। 3s টা যেটা সোডিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে যোজনী শেল না, 3s একদম বাইরেরটা, এটাকে বলা হয় যোজন ব্যান্ড। আচ্ছা, এর উপরে একটা ব্যান্ড আছে, আসলে এর উপরেও একটা ব্যান্ড আছে। এখন সেটা বুঝতে হবে এর উপরে আবার কোন ব্যান্ড। খেয়াল করে, এই পর্যন্ত তো বুঝছি আমরা 1s 2s 3s কেন হলো সবই বুঝছি। যোজন ব্যান্ড বলতে 3s এর এখানে ইলেকট্রন। এখন এই যে একটু আগে একটা কথা বলতেছিলাম আমরা যে সোডিয়ামের যে জিনিসটা, সেটা হচ্ছে সোডিয়াম পরমাণু একটা 11, এটা হচ্ছে 1s2, আবার আঁকাচ্ছি 2s2 2p6 3s1। আচ্ছা, সোডিয়াম প্লাসের কথা যদি চিন্তা করি, পড়ছো না সোডিয়াম প্লাস মানে কি? সোডিয়াম প্লাস মানে হচ্ছে যে জিনিস, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলে কি হবে? সোডিয়াম প্লাস। খেয়াল করো, একটা ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছ, তাহলে খেয়াল করো এটা হচ্ছে 10। তাহলে 1s2 2s2 2p6 3s0, কিন্তু একটা ইলেকট্রন নিয়ে চলে গেছো। সো এই যে একটা ইলেকট্রন নিলা, কই নিলা? এটা বুঝতে হবে না। সোডিয়ামের এই যে একটা ইলেকট্রন নিয়ে ফেললা বা তুমি বের করে ফেললা, চিন্তা করলা যে বের করছি, বের করে কই নিছো?
তুমি কি কম শক্তিতে দিছো নাকি বেশি শক্তিতে দিছো, এটা বুঝতে হবে। কম শক্তিতে দেওয়া মানে কি? কম শক্তিতে দেওয়া মানে হচ্ছে তুমি নিউক্লিয়াসের কাছাকাছি পাঠাই দিছো, তা কি পাঠাইছো? কম শক্তিতে দেওয়া মানে তো নিউক্লিয়াসের কাছাকাছি পাঠানো। তুমি কি নিউক্লিয়াসের কাছাকাছি পাঠাইছো? না, তুমি তাকে বের করে ফেলছো। মানে কি বের করে ফেলা মানে কি? তাকে শক্তি বেশি দিয়ে দিছো, কারণ যত বেশি বাইরে তত বেশি শক্তি ছিল। সো খেয়াল করো, মনে করো যে এই একটা ইলেকট্রনের শক্তি ছিল এই জায়গায়, তুমি তাকে কি করছো? তুমি তাকে বেশি শক্তি দিয়ে দিছো। বেশি শক্তি দিয়ে ধরো যে এই জায়গায় নিয়ে চলে আসছো। খেয়াল করো, এরকম একটা ইলেকট্রনের কথা বললাম। এরকম এই তো এরকম তোমার অনেকগুলো যখন থাকবে তখন একই রকমই আগের মতোই কি হবে? কি হবে বলো? তোমার হচ্ছে স্থির মান পাওয়া যাবে না, ভিন্ন ভিন্ন মান পাওয়া যেতে পারে এক একটার জন্য। সো যেটা হবে, এখানে একটা ব্যান্ড পাওয়া যাবে এবং এই ব্যান্ডটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কেন? কারণ দেখো, সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন তুমি বের করে ফেললা, তখন এটা হয়ে গেল কি? একটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনটার কি হবে? পরিবহন হবে, রাইট? এটা কিন্তু পরিবহন হবে, মুক্ত ইলেকট্রন পরিবহন হয়ে যাবে, পরিবাহিত হবে। এই জন্য যোজন ব্যান্ড থেকে মুক্ত ইলেকট্রন বের হয়ে গেলে পরিবহন ব্যান্ড ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? সো এখানে আমাদের কয়টা ব্যান্ড আছে? 1s 2s 2p মিলে দ্বিতীয় ব্যান্ড। যোজন ব্যান্ড কোনটা? 3s। আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এবং খেয়াল করো, যত বেশি তুমি বাইরে এনে যাচ্ছ ইলেকট্রন নিউক্লিয়াস থেকে, তত বেশি তোমার মানটা বাড়ছে। ঠিক আছে? যোজন পরিবহন। এখন খেয়াল করে, একটু আগে আমি একটা কথা বললাম। কি বললাম? যে রহিমের মার্ক ওইটা, ওটা কিন্তু রহিম না। এরকম করে এই যে শক্তি, এগুলা কিন্তু ইলেকট্রন নিজস্ব না, নিজেরা না, ইলেকট্রনের শক্তি এটা। খেয়াল করো, এটা কিন্তু কোনো ইলেকট্রন না, এটা একটা ইলেকট্রনের শক্তি ছিল। সেই শক্তিটাকে বাড়িয়ে তুমি এখানে নিছো, এটা কিন্তু নিজে ইলেকট্রন না। অনেকে মনে করে এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে না। এগুলা তুমি ইলেকট্রনের ভ্যালু বা ইলেকট্রনের মান দিচ্ছ, ইলেকট্রনের শক্তির ভ্যালু দিচ্ছ, তুমি শক্তিটা বাড়াই দিচ্ছ। ঠিক আছে? তো অনেকে ওইটা কখনো বলবা না যে ভাই এখান থেকে ইলেকট্রন এখানে গেছে। না, ইলেকট্রন যায় নাই, মানটা গেছে, মানটা বেড়ে গেছে। তোমার ফিজিক্স পরীক্ষা মার্ক বাড়ছে, তুমি 91 92 পাইতা, ওই জায়গায় 95 97 পাইছো। তুমি বাড়ো নাই, তোমার ফিজিক্সের মার্ক বাড়ছে। ঠিক আছে? ইস্যু কিন্তু দুইটা, তুমি নিজে বাড়ো নাই, তোমার ফিজিক্সের মার্ক বাড়ছে। ওরকম করে যোজন ব্যান্ডের থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যায় না, ইলেকট্রনের শক্তি যায় আসলে। হ্যাঁ, আচ্ছা। তো এখন হচ্ছে এই যে তত্ত্ব, এটাকে বলা হয় হচ্ছে ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। বইয়ে দেখবা ব্যান্ড তত্ত্ব বলা আছে, ব্যান্ড তত্ত্ব বলা আছে। আচ্ছা, এখন ব্যান্ড তত্ত্বের আলোকে একটু আগে বললাম না আমরা তিনটা জিনিস পড়ছি, পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। এদের এখন আলাদা আলাদা ভাবে বুঝে নিতে হবে ব্যান্ড তত্ত্বের আলোকে। সো ব্যান্ড তত্ত্বে আমরা দেখব হচ্ছে পরিবাহী। পরিবাহীর জিনিসটা এরকম যে একে তো নাসিনা বুড়ে, তার উপর ঢোলের বাড়ি, মানে হচ্ছে পরিবহন করবেই, মানে কারেন্ট দিলে পরিবহন করেই ফেলবে। ঠিক আছে? তাহলে যোজন ব্যান্ড থেকে খেয়াল করবা, পরিবহন কখন হয়? পরিবহন তখনই হবে যখন মুক্ত ইলেকট্রন অ্যাভেলেবল হবে। কি বললাম? মুক্ত ইলেকট্রন যখনই ভালো মতো অ্যাভেলেবল হবে তখনই পরিবহন হবে। পরিবহন মানে মুক্ত ইলেকট্রন না থাকলে পরিবহন হবে না। সো তোমার মুক্ত ইলেকট্রন পাইতে হবে। পরিবাহীর ক্ষেত্রে যেটা হবে, দেখো আমরা এবার এই নিচের গুলা আঁকাবো না, কারণ নিচের গুলা তো ইলেকট্রনের কাছাকাছি থাকে। আমরা এবার আঁকাবো হচ্ছে যোজনার পরিবহন। ঠিক আছে? আমরা আঁকাবো যোজনার পরিবহন, কারণ খেলা হচ্ছে আসলে এখানে, এদের নিয়ে কোনো খেলা হচ্ছে না, খেলা হচ্ছে এখানে। ঠিক আছে? এদের দিয়ে সেমিফাইনাল ছিল, এটা সেমিফাইনাল থেকে বাদ যাওয়া দল, এটা বাদ, এদের দিয়ে ফাইনাল হচ্ছে যোজনার পরিবহন। সো আমরা খেয়াল করে দেখো, এটা যদি যোজন হয়, তোমার ইয়েতে তোমার পরিবহন হবে হচ্ছে, এই লেখে না কেন, এইটা হবে পরিবহন ব্যান্ড। এত বেশি খেলা হচ্ছে যে মিলে গেছে। দেখো, যেখানেই যোজন ওখানেই পরিবহন। বললাম না, এটা হচ্ছে মানে পরিবাহী মানে হচ্ছে তোমার মানে করবেই, পরিবহন করবেই। এটা এত ইজি আর কাছে করা। এরা বলে ভাই এটাকে তো আমার কাছে মানে একদম বা হাতের খেল। কি করব? আমার যোজন ইলেকট্রন আছে, সে কি করে পরিবহন ব্যান্ডে পাঠাই দেব। কারণটা কি? কারণ যেখানেই তার যোজন সেখানেই তার পরিবহন। সো এখানে যেটা হচ্ছে মানে আলটিমেটলি যে এই জায়গাটার মধ্যে যোজন থেকেই পরিবহন করা যাচ্ছে। সো মাঝখানে কোনো গ্যাপ থাকে না,
হুম, সো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে মাঝখানে কোনো গ্যাপ কিন্তু নাই। কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে। এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস, অপরিবাহী। এই হচ্ছে উল্টা, প্রত্যেক জায়গায় বেঁকে বসবে। মানে থাকে না কিছু লোকজন যে তুমি তারা মানাইতেই পারবা না, চাইলেও মানাইতে পারবা না, মানে ঘাটতারা টাইপের। কিরকম? তুমি বলবা যে ভাই পরিবহন করতে হবে, না ভাই পরিবহন করতে হবে, না 10 দিন পরে ভাই পরিবহন করতে হবে, না ওরা ধ্বংস করা ছাড়া পরিবহন করা যাবে না। তুমি ওরা পুরাই দিবা তাও পরিবহন করবে না, এই অবস্থা। কাঠ পুড়ে যাবে তাও পরিবহন হবে না, মানে সর্বোচ্চ সে পুড়েই যাবে, সে নিজে থাকবেই না, কিন্তু পরিবহন সে করবে না। সো এটা যে যোজন, এখানে এটা একটু বড় করে আঁকাই, এটা বড় করে আঁকালে না আঁকলে বোঝা যাবে না। ধরো এটা হচ্ছে যোজন, এবং এর পরিবহনটা অ্যাক্সেসই করা যায় না, মানে সে এতই দূরে। এটা হচ্ছে পরিবহন। দুইটার মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো। এটার মধ্যে পরিবহনের যোজন মিলামেশা করেছিল, এটার মধ্যে যোজনের পরিবহন মিলে দূর, এবং মানে ইলেকট্রনের যান বাড়াই যাবে, তাও এখান থেকে এখানে মার্ক তুলতে পারবে না। থাকে না কিছু টিচার থাকে যে তোমাকে 90-এর উপরে দিবেই না, ওইরকম অবস্থা। তোমার মার্ক 85-এর নিচেই থাকবে, 90-এর উপরে তুমি যান বাড়াই গেলেও বের করতে পারবে না। সো এই যে দেখো একটা অঞ্চল আছে যেখানে দেখো এর মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না। দেখো খেয়াল করো, এই যে এখানে একটু বলা উচিত ছিল আমার। দেখো ইলেকট্রনের থাকার জায়গাগুলো কোনগুলো? ইলেকট্রনের থাকার জায়গাগুলো হচ্ছে এই ব্যান্ডগুলো, রাইট? এই ব্যান্ড, এই ব্যান্ড, এই ব্যান্ড। আর এই যে মাঝখানের যে অঞ্চলটা দেখো ফাঁকা, এই সাদা অঞ্চলগুলো, মাঝখানের ফাঁকা অঞ্চলগুলো, এখানে কিন্তু কোনো ইলেকট্রন কখনোই থাকতে পারবে না, কারণ এখানে তার শক্তির অ্যালাউয়েন্স নাই থাকার, মানে তার শক্তির জায়গাটা নেই। সো এগুলাকে বলা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি? নিষিদ্ধ ব্যান্ড, ফরবিডেন এরিয়া বা ফরবিডেন ব্যান্ড। এটাও নিষিদ্ধ। এটা এখানে খেয়াল করে, এখানে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই মাঝখানে, এই যে এখানে একটা নিষিদ্ধ ব্যান্ড আছে। তো এই নিষিদ্ধ ব্যান্ডের একটা মান আছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। বই দেখেও লিখলাম। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। চ্যাপ্টারে এটা ছিল। হ্যাঁ, চ্যাপ্টার 8-এর জিনিস, শক্তির একক ইলেকট্রন ভোল্ট, নিষিদ্ধ ব্যান্ড। ওকে, আচ্ছা। সো এই তো, সো এটা গেল অপরিবাহীর জন্য। এখন আসে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহের ক্ষেত্রেও তোমার হচ্ছে যোজন আর পরিবহন ব্যান্ড আলাদা, এখানেও আলাদা, অপরিবাহের মতো এখানেও আলাদা। তবে তবে কথা আছে পরিবহন, তবে কথা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স নিষিদ্ধ ব্যান্ডের ডিফারেন্সটা খুবই কম, 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়েও কম। এখানে খেয়াল করো 6 থেকে 15 অনেক বেশি, আর এখানে 1.1-এর চেয়েও কম। তার মানে কি তুমি সহজেই, এমন না যে মিলেমিশে গেছে, পরিবহনের মতো মিলেমিশে যাওয়া না, তবে এখানে এমন যে তুমি সহজেই চাইলে একটা ইলেকট্রনের মার্ক বাড়াইতে পারো। মার্ক মানে কি? শক্তি বাড়াইতে পারো। তুমি চাইলে একটা ইলেকট্রন এখানে আছে, তুমি তার শক্তি বাড়াই দিলা, যে ভাই ওঠেন, অনেকক্ষণ এখানে থাকছে, উঠে গেল পরিবহন ব্যান্ডে। ঠিক আছে, পরিবহন ব্যান্ডে তার শক্তিটা দিয়ে দিলা। সো কি হবে? যোজন থেকে পরিবহন হয়ে গেল। সো এটাই হচ্ছে অর্ধপরিবাহের বৈশিষ্ট্য। তাহলে অর্ধপরিবাহের ক্ষেত্রে দেখলে এমসিকিউতে দিবে, কিন্তু বইয়ে আছে এমসিকিউতে। আমি কিন্তু একটা জিনিস পড়াই নাই যেটা বইয়ের বাইরে, বইয়ের জিনিসগুলো গল্পে করাচ্ছি। হ্যাঁ, সো একটু এগুলা খেয়াল রাখবা। আচ্ছা, এখন তো একটু আগে কি বললাম দেখো, একটু আগে মনে করাই দিই কি কি বললাম। একটু আগে আমরা দেখলাম হচ্ছে সিলিকনের ভিতরে কি কি আছে, চারটা করে সমযোজী বন্ধন। তারপরে আমরা দেখলাম কি ডিফেক্ট আছে। ডিফেক্টটা কি হলো? ইলেকট্রন নাই, আবার ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন না থাকলে কি হবে? হোল উৎপন্ন হচ্ছে। হোলকে ফিল আপ করার জন্য ইলেকট্রন চারিপাশ থেকে ধেয়ে আসতেছে। সো ইলেকট্রনের চলাচল হচ্ছে, মানে কি? পরিবহন হচ্ছে, মানে কারেন্টের পরিবহন হচ্ছে। আবার এমন হতে পারে ইলেকট্রন এক্সট্রা আছে, ওই ইলেকট্রনটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, মানে মুক্ত ইলেকট্রনের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে। সো এক্সট্রা আছে এবং পরিবহন হচ্ছে। কিন্তু সমস্যাটা কি ছিল? দুইটাই কন্ট্রোলেবল না। কারণটা কি? কারণটা ডিফেক্ট কতটুকু আছে তুমি তো জানোই না। তুমি মানে গেস হচ্ছে জাস্ট ওই কাজটা করতেছো। ডিফেক্ট তুমি জানো না,
কন্ট্রোলেবল করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ডিফেক্ট তুমি নিজে অ্যাড করবা। ঠিক আছে, এবার কি করবা, তুমি নিজে ডিফেক্ট অ্যাড করবা। ডিফেক্ট এবার তাহলে খেয়াল করো, কন্ট্রোলেবল, এটা কি করবা, ডিফেক্ট নিজে অ্যাড করতে পারবা। ঠিক আছে, ডিফেক্ট নিজে অ্যাড করবা। যেরকম খেয়াল করো, আমরা কি দেখছি, সিলিকন দেখছি না, সিলিকন। আচ্ছা এবার আঁকাও একটু সিলিকন কয়েকটা, সি 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 সিলিকন। আচ্ছা পরে ছিল এরকম অবস্থা, সিলিকন, এটা নর্মাল সিলিকন আর কি, পারফেক্ট সিলিকন। এবার তুমি কি ডিফেক্ট অ্যাড করবা, ডিফেক্ট অ্যাড করবা। কিরকম ডিফেক্ট অ্যাড করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে সিলিকন আছে, তোমার এই সংসারের এই হচ্ছে শান্তি সহ্য হয় নাই, পাশের ফ্যামিলি তার সংসারের শান্তি তোমার সহ্য হচ্ছে না, তুমি হচ্ছে পুশিং দিবা। বলে না যে পুশিং দিচ্ছে, পুশিং দেওয়া মানে হচ্ছে বাইরে থেকে কিছু একটা কথা তুমি বলবা, ভিতরে যে ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে, তুমি এরপর এখানে কথা বলবা না, তুমি যেখানে যে কাজটা করবা সেটা মনে করো যে কি করা যায়, অ্যালুমিনিয়াম দিয়ে দাও। সুখের সংসারে সিলিকন ছিল সব জায়গায়, তুমি কি করলে মাঝখানে একটা অ্যালুমিনিয়াম দিয়ে দাও, কি কাহিনীটা হবে দেখো, খেয়াল করে, এবার হবে খেলা। দিছো অ্যালুমিনিয়াম, হ্যাঁ দিছো, কিন্তু দিলা। সিলিকনের ক্ষেত্রে কয়টা করে ছিল, এর 4টা করে ছিল না, সিলিকনের প্রত্যেকটা সিলিকনের 4টা করে। এটা এখানে তো আছেই, যেগুলো আঁকাই নেই, আর এর তো আছেই, এরও তো এখানে 4টা করে আছে, এটারও তোমার এই যে 4টা করে আছে, এটারও 4টা করে আছে, এগুলো তো আঁকাই নেই, রাইট, 4টা করে আছে। অ্যালুমিনিয়ামের কয়টা, অ্যালুমিনিয়াম খেয়াল করো, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, 2 8 3। তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা, 3টা, 1 2 3। এবার লাগলো ঝামেলা, এমন একটা বস্তু ছিল যেখানে 4টা করে ছিল, তুমি এমন একটা বস্তু দিলা যেখানে 3টা আছে, একটা আছে কম, মানে কি, হোল। বুঝাইছিলাম না যে ইলেকট্রন না থাকলে কি বলে, হোল বলে। এই জায়গায় ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই। এখন কি হবে, এখন তুমি তো করবা না, এবারটা কি করবে, ইলেকট্রন টান দিবে জায়গা থেকে। ধরো এখন হবে খেলা শুরু, সে টান দিবে, মনে করো এখান থেকে একটা ইলেকট্রন ধরে সে টান মারছে যে ভাই চলে আসো, ভাই তো চলে আসছে, কিন্তু ভাই যে কি কাজ করে আসছে ভাই নিজেও জানে না, ভাই এখানে ফাঁকা করে দিয়ে চলে আসছে, এখানে ফাঁকা করে দিয়ে চলে আসছে, এই যে আগের অবস্থায় এখান থেকে টান মারছে, এখানে ফাঁকা হয়ে গেছে, তো এখানে আবার ইলেকট্রন ভর্তি হয়ে গেছে। আবার কি হলো, এই যে এখানে ফাঁকা, এটাকে ফিল আপ করার জন্য ভাই আবার অন্য জায়গা থেকে আরেকটা টান মারবে, এই ধরো টান, কি হলো, এখানে ফিল আপ হলো, এখানে হলো ফাঁকা, আবার কি হবে, এইটা ফিল আপ করার জন্য টান মারবেন একটা, টান মারো এখান থেকে ইচ্ছা মতো, তুমি র্যান্ডমলি টান মারতেছ, আসলে তুমি এখান থেকেও টান মারতে পারতে, সো এখানে হয়ে যাবে ফাঁকা। খেয়াল করো, তুমি হোল দিলে একটা, ওই হোলটাকে ফিল আপ করার জন্য ইলেকট্রন চলাচল করা শুরু করলো, মুক্ত ইলেকট্রন চলাচল করছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে হোল চলাচল করছে, তাই না, এটা দেখে তো তাই মনে হবে। হোলটা কই ছিল, হোলটা শুরুতে এখানে ছিল, খেয়াল করো, পরে এখানে চলে গেল হোলটা আবার এখানে চলে গেল, আবার এখানে চলে গেল, তাহলে দেখে মনে হবে ইলেকট্রনের বিপরীত দিকে, দেখো ইলেকট্রন যেদিকে চলছে তার বিপরীত দিকে হোল চলাচল করছে, কিন্তু আসলে কি চলাচল করছে, ইলেকট্রন চলাচল করছে। ঠিক আছে,
তুমি বলতে পারো এটা। এটা কন্ট্রোলেবল হলো কেমনে বলো তো? আগেরটার সাথে ডিফারেন্সটা কি? কন্ট্রোলেবল হলো কেমনে? তুমি নির্দিষ্ট পরিমাণে অ্যালুমিনিয়াম চাইলে প্রবেশ করতে পারতেছো। খেয়াল করো, আগেরটাতে তো ডিফেক্ট কিরকম নিজে নিজে ছিল তুমি জানো না, কিন্তু এবার ডিফেক্ট তুমি নিজে পুশ করলা, তুমি নিজে জানো যে কতটা কি পরিমাণ ডিফেক্ট তুমি প্রবেশ করলা, রাইট? তুমি নিজে কিন্তু জানো যে কি পরিমাণ ডিফেক্ট তুমি প্রবেশ করলা। এই যে ডিফেক্ট প্রবেশ করানোটা এটাকে বলা হয় হচ্ছে ডোপিং। কি বলা হচ্ছে? ডোপিং। ডোপিং এর বাংলা হচ্ছে কলুষিত করা বা দূষিত করে দেওয়া। ডোপ করে দিলা, ডোপিং, দূষিত করে দিলা। কি করলা? ইলেকট্রন এখন যাতায়াত করা শুরু করে, মুক্ত ইলেকট্রনে যাতায়াত হচ্ছে, তো কি হলো? এটা কিন্তু একটা সেমিকন্ডাক্টর হয়ে গেল। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হলো? এটা হচ্ছে বাইরে থেকে তুমি করছো, সো এটাকে বলা হয় এক্সট্রিনসিক বা বহির্জাত। দেখো খেয়াল করো, একটু আগে আমরা পড়ছি অন্তর্জাত, ভিতরে ভিতরে নিজেই তৈরি হচ্ছিল, এবার বাইরে থেকে দিলাম এক্সট্রিনসিক বা বহির্জাত। এবং এখানে খেয়াল করে দেখো, তুমি কি করলা? হোল ক্রিয়েট করে ফেলছো আসলে, রাইট? নির্দিষ্ট পরিমাণে হোল ক্রিয়েট করছো, তুমি কন্ট্রোল করে নির্দিষ্ট পরিমাণে হোল ক্রিয়েট করছো। এই টাইপের অর্ধপরিবাহীকে বলা হয় হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। বলবা পি টাইপ অর্ধপরিবাহী। দেখো ইলেকট্রন কি জিনিস? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ জিনিস। ইলেকট্রন নেগেটিভ জিনিস না? নেগেটিভ জিনিস। এখন হোল কি? হোল হচ্ছে ইলেকট্রন নাই এমন একটা জায়গা, তো হোলটাকে পজিটিভ ধরা হয়, ঠিক আছে? হোলটাকে পজিটিভ ধরা হয়। সো এই জন্য এটা হচ্ছে পি টাইপ, বলতে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী, এই জন্য নাম হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি যে এটা কি আধান নিরপেক্ষ নাকি এর মধ্যে আধানের প্রবলেম আছে, খেয়াল করো আমি কি বললাম, এটা কি আধান নিরপেক্ষ নাকি এর মধ্যে আধানের ঘাটতি আছে? অ্যান্সার ইজ আধান নিরপেক্ষ। নিরপেক্ষ মানে এর মধ্যে মোট আধানের পরিমাণ শূন্য, মোট আধান। খেয়াল করো, এই যে সিলিকন, এখানে আধান কতগুলা? প্রোটন তোমার আছে 14টা, ইলেকট্রনও কিন্তু 14টা। এই সিলিকনের ক্ষেত্রে তাই, প্রোটন 14টা, ইলেকট্রনও 14টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন 13টা, ইলেকট্রনও কিন্তু 13টাই আছে। তুমি তো মানে এখানে বলছো 14 সাপেক্ষে যে একটা কম আছে, কিন্তু ওভারঅল কতগুলো আছে? 13টাই আছে। তাহলে পুরো একটা স্ট্রাকচারে খেয়াল করে দেখো, এই পুরো স্ট্রাকচার তুমি প্রত্যেকটা ক্ষেত্রে বলতে পারবা যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। সো ওভারঅল এই স্ট্রাকচারে তোমার হচ্ছে আধানের ডিফারেন্সটা নাই। সো এটা হচ্ছে আধান নিরপেক্ষ একটা বস্তু, ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় দেয়, রিটেনে দিতে পারে তোমার হচ্ছে আধান নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। অ্যান্সার ইজ যতগুলো প্রোটন আছে সব মিলে যতগুলো ইলেকট্রন আছে, এক্সট্রা প্রোটন নাই, এক্সট্রা ইলেকট্রন নাই। আচ্ছা, পি টাইপ গেল। এবার খেয়াল করো, এবার তুমি আরেক রকমের একটা ঝামেলা ক্রিয়েট করবা। এবার তুমি যেটা করবা সেটা মনে করো ফসফরাস দিয়ে দাও মাঝখানে। সিলিকন আছে এখানে, আচ্ছা আর আঁকাই নেই, সিলিকন আছে, সিলিকন, 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 সিলিকন। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে সুন্দর মতো ফসফরাস অ্যাড করবা। ফসফরাস অ্যাড করতে পারো, আর্সেনিকও অ্যাড করতে পারো। খেয়াল করো, এটা অ্যালুমিনিয়াম না, 3টা ইলেকট্রন থাকা লাগবে। এটাতে কি হয়েছে আসলে, এটাতে তোমার লাস্টে 3টা আছে এরকম দিলেই হবে, গ্রুপ 3A, এটার 3টা আছে দিলেই হবে। আর ফসফরাস এটা হচ্ছে গ্রুপ 5-এর, তোমার যে কোনো তোমার দিলেই হবে। ফসফরাসের কোনগুলো আছে? ওই যে ফসফরাস আছে, তোমার আছে, এই যে এই জিনিসটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তার মধ্যে নাইট্রোজেনটা গ্যাস আকারে পাওয়া যায়, এটা দেওয়া হয় না। ফসফরাস আর আর্সেনিক বেশি দেওয়া হয় অ্যান্টিমনি, বিসমাথের চেয়ে, এগুলো আবার বেশি পাওয়া যায় না। ফসফরাস আর্সেনিকটা বেশি পাওয়া যায় গ্রুপ 5-এর মৌল। সো গ্রুপ 3-এর মৌল দিলে যেটা হচ্ছে, গ্রুপ 3-এর মৌল দিলে পি টাইপ অর্ধপরিবাহী পাওয়া যাচ্ছে, আর গ্রুপ 5-এর মৌল দিলে এখন এই কাহিনীটা হচ্ছে, ঠিক আছে? সো আগে দেখে নিই কি কাহিনী হয়। এখানে কি হচ্ছে 2, 8, 5, ফসফরাস হচ্ছে 15, ফসফরাস কি, ফসফরাস হচ্ছে 15, 2, 8, 5, তার লাস্টে কয়টা? 5টা, 1, 2, 3, 4, 5।
তাহলে প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হচ্ছে সিলিকন তো মনে করো যে এই 4টার সাথে তো বন্ড ক্রিয়েট করবে, কিন্তু এই যে পঞ্চমটা এই বেটা কই যাবে? অ্যান্সার ইজ এই বেটা আর কোথাও যাবে না, এই বেটা ঘোরাঘুরি করা শুরু করবে। কি করবে? পুরো স্ট্রাকচার জুড়ে, মানে ইচ্ছা মতো ভাবে ঘুরবে পুরো স্ট্রাকচার জুড়ে। সো এই যে এক্সট্রা ইলেকট্রনটা এটা ঘুরবে, ঘোরাঘুরি করবে। সো এটা কিন্তু একটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল। এটা খেয়াল করে দেখো, এটাও কিন্তু এর আগে আমরা পড়ছিলাম, যেখানে অন্তর্জাত ছিল, নিজে নিজে এক্সট্রা ইলেকট্রন পাওয়া যাচ্ছিল এবং ওটা ঘুরতেছিল। এখানেও তাই, এক্সট্রা ইলেকট্রন তুমি বাইরে থেকে দিলা এবং তুমি কন্ট্রোল করে দিলা, আসলে যে তুমি নিজেই জানো যে কি পরিমাণ ফসফরাস তুমি পুট করছো। সো কন্ট্রোল হয়ে গেল তোমার দ্বারা, এবং এটা কিন্তু দেখো ঘোরাঘুরি করছে। সো এখানে কি হচ্ছে? এখানে মুক্ত ইলেকট্রন আছে এমনি। এখানে যেটা ছিল, এখানে হোল ছিল, হোলটাকে ফিল আপ করার জন্য ইলেকট্রন যাতায়াত করছিল। আর এখানে যেটা হচ্ছে অটোমেটিক্যালি মুক্ত ইলেকট্রন আছে, এবং অটোমেটিক্যালি মুক্ত ইলেকট্রন, এখানে অটোমেটিক্যালি হোল ছিল, এখানে ইলেকট্রন হোল ছিল বলে পি টাইপ বলা হচ্ছিল। আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ টাইপ, তো এটাকে বলা হবে এন টাইপ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। সো এটা করা হলো ডোপিং এর মাধ্যমে, এবং এখানে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে গেল। এবং এখানেও যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এটাও কি তোমার হচ্ছে কি বলে, আধান নিরপেক্ষ নাকি আধান নিরপেক্ষ না? অ্যান্সার ইজ আধান নিরপেক্ষ। কেন? কারণ ফসফরাস তো দেখো, খেয়াল করে এখানে 2 8 5, তো এর তো 15টা প্রোটন আছে, 15টা ইলেকট্রন আছে আছে এরও তাই। সিলিকন এর তো কত, 14টা প্রোটন 14টা ইলেকট্রন, প্রত্যেকেরও তাই। সব ওভারঅল যোগ করো, দেখো সবারই যে পরিমাণ ইলেকট্রন আছে সেম পরিমাণের প্রোটন আছে। এক্সট্রা প্রোটন বা এক্সট্রা ইলেকট্রন এটার মতো নাই। সো এটাও হচ্ছে আধান নিরপেক্ষ, ঠিক আছে? তো পি টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ অর্ধপরিবাহী সবই হচ্ছে আধান নিরপেক্ষ, ঠিক আছে? সো এবার হচ্ছে কথা, এবার যদি আমরা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী বোঝা যায়, তাহলে আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে ধরো যে এরকম একটা কাজ করছো, এটা সরাই দিলাম, হ্যাঁ? এবার আমাদের ফুল বোর্ড লাগবে। কয়টা বাজে? টাইম আছে, সমস্যা নেই। এবার খেয়াল করো, বেসিক দেখানো শেষ একদম। এবার খেয়াল করো, তুমি এবার একটা সিলিকনের একটা কিউব নিবা বা সিলিকনের একটা টুকরা নিবা, যেরকম হচ্ছে এটা একটা টুকরা নিছো, ঠিক আছে? একটা টুকরা নিছো, জাস্ট একটা টুকরা। তারপরে একটু আগে বললাম না ডোপিং করা, ডোপিং। তুমি মনে মনে মাঝখানে, ঠিক মাঝখান বরাবর একটা রেখা চিন্তা করবা, যে হ্যাঁ এটা হচ্ছে একটা রেখা, একদম মাঝখান বরাবর চিন্তা করলাম। এরপরে তুমি এই পাশে পি টাইপ ডোপিং করবা, আর এ পাশে এন টাইপ ডোপিং করবা। পি টাইপ ডোপিং মানে কি? পি টাইপ ডোপিং কখন হচ্ছিল? যখন আমরা অ্যালুমিনিয়াম দিচ্ছিলাম, বা বোরন দিলেও হবে, যার গ্যালিয়াম দিলেও হবে, গ্রুপ 3 এর মৌল। আমরা অ্যালুমিনিয়াম দিয়ে পড়েছি আসলে একটু আগে। আর এন টাইপ কখন হচ্ছিল? যখন আমরা ফসফরাস দিচ্ছিলাম বা আর্সেনিক দিচ্ছিলাম, গ্রুপ 5 এর মৌল। খেয়াল করো, এক পাশে পি টাইপ ডোপিং করবে, এক পাশে এন টাইপ ডোপিং করবা, দুই পাশে। এটা এমন না যে, দেখো এমন কিন্তু না যে একটা পি টাইপ নিলা আর একটা এন টাইপ নিলা জোড়া লাগাই দিলা, এরকম না, এভাবে না, জোড়া লাগানো হয় না, আঠা দিয়ে জোড়া লাগানো হয় না, ঠিক আছে? একটা বস্তু নেওয়া হয়, নেওয়ার পরে দুই পাশে দুই রকম ডোপিং দিয়ে দেওয়া হয়, পি টাইপ এন টাইপ। সো এখানে পি টাইপের তৈরি হবে, এখন এখানে কি হবে? এন টাইপের তৈরি হবে। পি টাইপ মানে কি? এখানে কে বেশি থাকবে? হোল বেশি থাকবে না? হোল থাকবে। সো এখানে থাকবে হচ্ছে হোল। এবং এন টাইপ মানে কি? কে বেশি থাকবে? ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বেশি থাকবে। সো এখানে দিলা হচ্ছে ইলেকট্রন।
কথা হচ্ছে এটা কি আধান নিরপেক্ষ নাকি অনিরপেক্ষ বলো তো? এই আধান নিরপেক্ষ নাকি অনিরপেক্ষ? আধান নিরপেক্ষ, রাইট। মোটমাট তোমার এখানে হোল থাকলেও যেটা হচ্ছে তোমার ওভারঅল আধান নিরপেক্ষ, এটাও আধান নিরপেক্ষ। আচ্ছা, এখন কি হবে দেখো তো, এ পাশে হোল আছে, এখানেও হোল আছে এবং এখানে আছে ইলেকট্রন পাশে, রাইট। ইলেকট্রন যেটা করবে সেটা হচ্ছে এই হোল ব্যাপিত হবে। ব্যাপন প্রক্রিয়া পড়ছি না আমরা, ব্যাপন সবচেয়ে ভালো উদাহরণ কি, কোন একটা দুর্গন্ধ তুমি যদি ছড়াই ফেলো কোনো একটা রিজনে, পুরা রুমে ছড়ায় যায়। একটা সুগন্ধ কোনো একটা রিজনে তুমি যদি ছড়াও, পুরা রুমে ছড়ায় যায়। কিভাবে ছড়ায়? ব্যাপনের কারণে। থাকে তো ছোট অঞ্চলে, কিন্তু ব্যাপিত হয়ে পুরা রুমে ছড়ায় যায়। ওই রকম এরা তো আছে ছোট অঞ্চলে, কিন্তু ব্যাপিত হয়ে ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, বা এখানে হচ্ছে ছোট অঞ্চলে আছে এরা, কিন্তু ব্যাপিত হয়ে বাম দিকে যাওয়ার চেষ্টা করবে। সো ইলেকট্রন খেয়াল করে দেখো, এটা হচ্ছে হোল এবং এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন যদি হোলে চলে আসে, কারণ অ্যাকচুয়ালি যাতায়াতটা করছে কি ইলেকট্রন না, মুক্ত ইলেকট্রন তো যাতায়াত করছে হোলকে মিট আপ করার জন্য, হোলগুলো ফিল আপ করার জন্য। মুক্ত ইলেকট্রন তো হোলগুলো ফিল আপ করছে। সো এখানে যেটা হয়ে যায়, মানে তোমার কি থাকে, এটা নাই হয়ে যায় বলা যায়। এটাকে বলা হয় রিকম্বিনেশন। হোল হচ্ছে ইলেকট্রন মুক্ত জায়গা, ইলেকট্রন মানে খালি জায়গা, ইলেকট্রন দ্বারা খালি, এই জায়গায় ইলেকট্রন বসতে পারবে। এখানেও তাই, এই জায়গায় ইলেকট্রন বসতে পারে। মনে করো যাচ্ছে একটা চেয়ার, এই চেয়ারে মানুষজন বসতে পারে, ওই রকম হোলগুলো হচ্ছে ইলেকট্রনের জন্য চেয়ারের মতো। এখানে যে ইলেকট্রনটা থাকতে পারবে, বসতে পারবে, এখানে যে ইলেকট্রনটা থাকতে পারবে, বসতে পারবে, ঠিক আছে। সো হোলগুলো হচ্ছে চেয়ারের মতো। এখন এখান থেকে যখন হোলগুলো চলে আসবে, খেয়াল করো, সরি ইলেকট্রনগুলো চলে আসবে, তখন ঝামেলাটা কি হবে? এখানে একটা ঝামেলা হবে, খেয়াল করো। মনে করো সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম দিয়ে বুঝাই আর কি। সোডিয়াম এখান থেকে যখন ইলেকট্রন তুমি বের করে দিচ্ছ, তখন সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে না? সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে, তো এখানেও তাই হচ্ছে। দেখো খেয়াল করো, বাম দিকের কথা খেয়াল করো, এই জায়গাটা থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, বাম দিকের জায়গাটা থেকে কি হচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে। সো এই জায়গায় কি হবে, প্লাস ক্রিয়েট হয়ে যাবে। আবার চিন্তা করো, একটা সোডিয়াম আছে, তুমি এখানে যদি ইলেকট্রন দাও, তাহলে সোডিয়াম মাইনাস হয়ে গেল না? সোডিয়ামে ইলেকট্রন দাও তো সোজা না, তবুও বোঝার জন্য, সোডিয়াম মাইনাস হয়ে যাবে তো। সো খেয়াল করো, বাম দিকের কথা খেয়াল করো, বাম দিকে কি হচ্ছে, বাম দিকে ইলেকট্রন ছিল না, কিন্তু আবার এখানে চলে আসছে ইলেকট্রন। সো বাম দিকে হয়ে যাবে মাইনাস। সো এই যে একটা অঞ্চল থাকবে, অ্যাকচুয়ালি একটা, এই দেখো বাউন্ডারির দুই পাশে একটা অঞ্চল থাকে, এই অঞ্চল জুড়ে আসলে এই কাহিনীগুলো হবে। একটা অঞ্চল থাকবে, এই অঞ্চল জুড়ে এই কাহিনীটা হবে, ঠিক আছে। তো এই অঞ্চলটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল বা স্তর। ইংলিশ নামটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। আচ্ছা, এই লেয়ার না একটা ঝামেলা ক্রিয়েট করে। কিরকম ঝামেলা ক্রিয়েট করবে দেখো, এই হোলটা যদি এদিকে যেতে চায়, খেয়াল করো, মনে করো কথার কথা ধরো, এই হোলটা এদিকে যাবে, এই হোলটা যদি এদিকে যেতে চায়, হোলটা পজিটিভ টাইপের ধরতে বলেছিলাম একটু আগে, পজিটিভের মতো চিন্তা করবা। দেখো এই হোলটা যদি এদিকে যেতে চায়, ঝামেলা ক্রিয়েট করে পজিটিভটা কি করবে, বিকর্ষণ করে দিবে, এদিকে যাইতে দিবে না, রাইট। এ কিন্তু যাইতে পারবে না। সো এ কিন্তু যাইতে পারলো না, খেয়াল করো, এ কিন্তু যাইতে পারলো না। এটার কথা চিন্তা করো, এও যদি ডান দিকে যেতে চায়, এই যে পজিটিভগুলো বিকর্ষণ করবে। আবার তুমি এদিকের কথা চিন্তা করো, এই ইলেকট্রনগুলো যদি এদিকে আসতে চায়, ইলেকট্রনগুলো কি করতে চাইবে, চেয়ারে বসতে চাইবে বা হোলগুলো ফিল আপ করতে চাইবে। সো মনে করো যদি এদিকে সে আসতে চায়, তখন এই দেওয়ালে থাকা কি করবে, এই দেওয়ালে থাকা নেগেটিভগুলো ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দিবে না? দেখো ইলেকট্রনকেও বাধা দিচ্ছে আসার ক্ষেত্রে, যে না
নেগেটিভ বলবে না বিকর্ষণ বা সরো, আর পজিটিভগুলো কি করবে, হোলগুলোকে বাধা দেবে। এই জন্য নিঃশেষিত অঞ্চল বলা হয়, যেখানে গেলে, যেখান দিয়ে পাস করতে চাইলে ইলেকট্রন বা হোল নিঃশেষ হয়ে যায়, থাকে না, মানে সে আর থাকে না, সে হচ্ছে কি হয়ে যায়, মানে যেতে পারবে না, এই সাইডটা দিয়ে যেতে পারবে না, একজনে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, তো এটা একটা ওয়ালের মতো কাজ করে, খেয়াল রাখবে, এটা একটা ওয়ালের মতো কাজ করে, ওয়াল বা ব্যারিয়ারের মতো কাজ করে, ওয়াল বা ব্যারিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ওয়াল বা ব্যারিয়ারকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি। সো দেখো এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে পি এবং এই সাইডে হচ্ছে এন। ঠিক আছে, পি এন, পি এন, এবং এখানে দুইটা অংশ, মানে দুইটা অংশ ডাই, দুইটা অংশ ডাই। ঠিক আছে, দুইটা দ্বারা আমরা ডাই বলি না, ডাইপোল, যেরকম ডাইপোল, ডাইপোল, ডাইপোল কি দুইটা পোল, ডাইপোল, ডাই বলতে দুই। তো দুইটা অঞ্চল যেহেতু, এটাকে বলা হচ্ছে ডায়োড, মানে একবারে বলা হয় ডায়োড। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। জাংশন বলতে অ্যাকচুয়ালি যেখানে যে মিলছে, যে এই অঞ্চলটা বোঝায় পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, সো পরীক্ষার হলে কি আমরা প্রত্যেকবার এটা এভাবে করব? কথা হচ্ছে যে পরীক্ষার হলে বসে মনে করো যে তোমার ডায়োডের অঙ্ক আসছে বা ডায়োডের কিছু আসছে, তুমি কি পরীক্ষার হলে বারবার যে এভাবে আঁকাবা? বলবো না, মনে করো যে না এভাবে আঁকাইলা, আঁকানোটা বেশ একটা মানে বড় হয়ে গেল না? তো এটা সাংকেতিক চিহ্ন আছে, আসলে সাংকেতিক চিহ্নটা হচ্ছে এরকম। ডায়োডের সাংকেতিক চিহ্নটা হচ্ছে এরকম, পি এন, পি এন। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, পি এন, পি সাইডে এরকম হয়ে যায় থাকবে, আর এন সাইডের দিকে একটা তীর মারবে, আসলে এরকম বোঝে। আচ্ছা, সো আমরা ডায়োডটাকে এখন প্রত্যেক ক্ষেত্রে ডায়োডটাকে এটা দ্বারা চিন্তা করতে পারবো। আচ্ছা, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা নিয়ে একটু খেলবো, খেলা হবে। ঠিক আছে, খেলা হবে বলতে কিরকম খেলবো, জিনিসটা হচ্ছে ধরো এরকম, একটু আবার আঁকাই। পি এন, এখানে ব্যাটারি দিব বা সেল দিব, যাই বল, ব্যাটারি। ঠিক আছে, ধনাত্মক এ পাশে, ঋণাত্মক এ পাশে কানেকশন দিছি, কানেকশন দিলাম। কানেকশন দিলে কি হবে এটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, পি এন, খেয়াল করো, পিতে কি আছে, পিতে আছে হোল, আর এনে কে আছে, এনে আছে বেশি ইলেকট্রন। আর একটু আগে কি বললাম, এটা কিন্তু জাস্ট মানে মনে রাখতে হবে এভাবে, যে এখান থেকে এখানে আসার সময়, এখান থেকে এখানে আসার সময় কে বাধা দিবে, নর্মালি এখানে নেগেটিভটা বাধা দিয়ে দিবে, আর এখান থেকে এখানে যাওয়ার সময় পজিটিভটা বাধা দিবে। রাইট, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার মাঝখানে। আচ্ছা, খেয়াল করো, নর্মালি কি হচ্ছিল, যখন এখানে কোনো কানেকশন নাই, এখান থেকে এখানে যাওয়ার পথে পজিটিভটা বাধা দিচ্ছিল, এবং এখান থেকে এখানে আসার পথে নেগেটিভটা বাধা দিচ্ছিল, আসার পথে, যে না তোমাকে আসতে দিব না, এখানে একটা বাধা দিয়ে দিস। আচ্ছা, এখন এখানে প্লাস এবং মাইনাস দিয়ে সুবিধাটা কি হলো, প্লাস কি করবে, খেয়াল করো, এই প্লাসগুলা অবশ্যই এই হোলগুলাকে কি করবে, বিকর্ষণ করবে, কারণ আমি বলছিলাম একটু আগেই যে হোলগুলাকে প্লাস আকারে চিন্তা করবা, আর ইলেকট্রনগুলোকে নেগেটিভ, ইলেকট্রন তো এমনি নেগেটিভ বোঝাই যায়। সো এই প্লাসগুলোকে যেটা করবে, দেখো খেয়াল করো, এই হোলগুলোকে ডান দিকে কে যেতে দিচ্ছে না, এই পজিটিভগুলো, কিন্তু এ পাশ থেকে তুমি যদি একটা বড় একটা বিকর্ষণ দিয়ে দাও যে না তোমাকে যেতেই হবে, খেয়াল করো তোমাকে যেতেই হবে, পজিটিভ কি বললো যে না তুই বেটা যাবি, মানে যাবি মানে যাবি, তাহলে যেটা হচ্ছে এইটা যেটা কি করে এ পাশে টপাক করে টপকাই যাবে, এটা কি করে টপাক করে টপকাই যাবে, এটাও টপাক করে টপকাই যাবে। তুমি কি করছো, একটা বিকর্ষণ বল দিয়ে দিচ্ছ, এভাবে চিন্তা করো, বিকর্ষণ দিয়ে দিচ্ছ না, পজিটিভ 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 বিকর্ষণ, তো টপাক করে চলে যাবে। বা অন্য কথায় দেখো, পজিটিভ এই পাশে নেগেটিভকে আকর্ষণ করবে, সো এই পাশে নেগেটিভ দিছো মানে কি নেগেটিভ, সো কি হবে এদিকে উত্তরায় যাবে। আবার অন্য কথায় খেয়াল করো, এইদিকে এই পাশে নেগেটিভ আছে, এই পাশে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভগুলো কি হবে, এদিকে চলে আসবে,
তাহলে ইলেকট্রনের গতিপথটা খেয়াল করো, ইলেকট্রনটা খেয়াল করো, ইলেকট্রন এদিক দিয়ে যাতায়াত করছে না? ইলেকট্রন যেদিকে যাতায়াত করবে কারেন্ট তার বিপরীত দিকে যাতায়াত করবে। সো পিএন জাংশনে খেয়াল করো, পিএন জাংশনে এইভাবে খেয়াল করো, এবার পিএন জাংশনে যখন আমি বাম দিকে পি এর সাথে যখন পজিটিভ দিচ্ছি তখন যেটা হচ্ছে কারেন্ট এদিকে যাতায়াত করছে, কারেন্ট এদিকে যাতায়াত করছে, ঠিক আছে? কিন্তু যাতায়াত করার পথে যেখানে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা ওয়াল ছিল বা এখানে দিওয়ার ছিল, একটা দেওয়াল বাধা ছিল, এই বাধাটাকে অতিক্রম করতে হচ্ছে। এই বাধার মান আছে একটা, হ্যাঁ বাধার একটা মান আছে, এটা হচ্ছে ভোল্টেজ বিভব, মানে ব্যারিয়ার ভোল্টেজ। ব্যারিয়ার ভোল্টেজ সিলিকনের ক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মানিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ারটা হচ্ছে 0.3 ভোল্ট, সম্ভবত 0.4 না 0.3 হবে, তবু আমি চেক করে নেব, সমস্যা নেই, আমাদের ম্যাথ আছে যেহেতু, জার্মানিয়ামের সমস্যা নেই। আপাতত এটা 0.3 রাখো। একটু কনফিউজড হয়ে গেলাম, 0.4 নাকি 0.3 এটা দেখতে হবে, সমস্যা নেই, বই দেখলেই হবে। তো সিলিকনের ক্ষেত্রে 0.7 আর জার্মানির ক্ষেত্রে আপাতত একটু মার্ক করে রাখো 0.3 হওয়ার কথা, তবু আমি একটু চেক করে বলবো না, সমস্যা নেই, ম্যাথও আছে, জার্মানিয়ামের ম্যাথ আমরা করব। আচ্ছা তো সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট পরিমাণে আমাকে বাধা অতিক্রম করতে হচ্ছে, খেয়াল করো 0.7 ভোল্ট পরিমাণে বাধা অতিক্রম করতে হচ্ছে। সো এটাকে বলা হয় হচ্ছে, যেহেতু এদিক দিয়ে কারেন্ট তো গেল, এটাকে বলা হয় সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াসিং। সম্মুখ বায়াস না, সরি সম্মুখ ঝোঁক, বাংলা লিখছি পুরোটাই, বায়াসের বাংলা হচ্ছে ঝোঁক, সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং এ কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে, ফরওয়ার্ড বায়াসিং এ কারেন্ট কি হচ্ছে, যাচ্ছে। এইবার খেয়াল করো, এবার যদি আমরা খেয়াল করো পিএন তো এভাবেই আছে, এটা একটু আবার আঁকাবো, পিএনটা আবার আঁকাই, এ পাশে পি এ পাশে এন, সো যেটা হচ্ছে হোল এখানে, ইলেকট্রন এখানে, এবং এ পাশে মাইনাসগুলো এবং এ পাশে প্লাসগুলো বাধা দেওয়ার জন্য, রাইট? আগের মতো। এবার তুমি যেটা করবা খেয়াল করো, এবারের ডিফারেন্সটা হচ্ছে তুমি ব্যাটারিটা দিবা উল্টাভাবে, কানেকশনটা উল্টাভাবে দাও, এবার এ পাশে নেগেটিভ দাও, এ পাশে প্লাস দাও, খেয়াল করো। এখন যেটা হবে, নেগেটিভ দিলে পজিটিভকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আকর্ষণ করবে। সো এরা তো যাচ্ছিল এদিকে যাবে সামহাউ, একে তো মাঝখান থেকে বাধা দিচ্ছিল, একে তো মাঝখান থেকে একটা বাধা আসছিলই এদিকে যাওয়ার জন্য, তার উপর এদিকে আরো তুমি যেতে দিচ্ছ না, কি করছো তুমি? তাদেরকে ধরে এদিকে টানতেছো, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, সো তুমি তাকে এদিকে টানতেছো। আর ইলেকট্রনগুলো এদিকে যাইতে যাচ্ছিল, একেতে এখান থেকে বাধা পাওয়া যাচ্ছিল, নেগেটিভগুলো বাধা দিচ্ছিল, তার উপরে এ পাশে তুমি পজিটিভ দিয়ে তাদের টান মারছো, তার উপরে তুমি তাদের টান মেরে ফেলছো, এদিকে টান মারছো। সো তার ইলেকট্রনগুলোকে এদিকে যাতায়াত করতে পারবে? সো ইলেকট্রন এদিকে যাইতে পারবে না, এটা বাদ, যাতায়াত করতে পারবে না। ইলেকট্রন যদি এদিকে যাতায়াত করতে না পারে, কারেন্ট যাবে? কারেন্টও যাবে না। সো দেখো এখানে কি ছিল, এখানে প্লাস ছিল এর পাশে, দেখো প্লাস থাকে পি এর পাশে, এন নেগেটিভের পাশে থাকে এন, মানে পিতে প্লাস এনতে নেগেটিভ যদি দাও তাহলে ফরওয়ার্ড বায়াসিং হচ্ছিল, যাচ্ছিল কারেন্ট। আর এবার যেটা হবে, এবার তুমি যেটা করছো, পি এর সাইডে দিছো নেগেটিভ আর এন এর সাইডে দিছো পজিটিভ, এবার আরোই যাতায়াত করছে না, এখানে তো যাতায়াত করছিল, এখানে যাতায়াত হচ্ছে না, সো এখানে আই এর ভ্যালু কত? 0। তো এটাকে বলা হয় হচ্ছে রিভার্স বায়াসিং বা বিমুখী ঝোঁক। তার মানে ফরওয়ার্ড বায়াসিং এ যেটা হয়, কারেন্ট যাতায়াত করে,
রিভার্স বায়াসিং এ যেটা হয় কারেন্ট যাতায়াত করে না, ঠিক আছে, কারেন্ট যাতায়াত করে না। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে এমসিকিউর জন্য শিখাবো এবং এটা অনেক জায়গায় অ্যাডমিশন পর্যন্ত একদম কাজে লাগবে, সেটা হচ্ছে তাহলে ফরওয়ার্ড বায়াসিং এর জন্য বা সম্মুখী ঝোঁক, ফরওয়ার্ড বায়াসিং মানে কারেন্ট থাকবে যাবে, রাইট? সম্মুখী ঝোঁকের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পি এ বেশি ভোল্টেজ থাকবে, এন এ কম ভোল্টেজ। খেয়াল করো, কারেন্ট যাতায়াত করার জন্য পি তে ভোল্টেজ বেশি থাকবে, এন এ ভোল্টেজ কম থাকবে। পি তে যদি ভোল্টেজ বেশি থাকে সেদিকে তাহলে পি থেকে কারেন্ট যাবে এন এ, নাহলে যাবে না, এটা মনে রাখতে হবে অলওয়েজ, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে, অলওয়েজ এতটুকু মনে রাখলেই হবে। এর যদি উল্টাটা হয় যে পি তে কম ভোল্টেজ এনে বেশি ভোল্টেজ, কারেন্ট যাতায়াত করবে না। পি তে যে ভোল্টেজ এনেও সেম ভোল্টেজ, কারেন্ট যাতায়াত করবে না। পি তে ভোল্টেজটা বেশি থাকতে হবে, এনে ভোল্টেজটা কম থাকতে হবে। যেরকম এখন হচ্ছে তোমাদের আমি জিজ্ঞেস করবো, কমেন্ট নিবো আস্তে আস্তে, একদম পারবে, একদম ইজি কিন্তু, হ্যাঁ ইজিলি পারবা। ধরো যে আমার পি এন ডায়োড হচ্ছে এটা, এটার মধ্যে পি এন কোনটা একটু আগে বলছিলাম, এটা পি, এটা এন, রাইট? এটা ডায়োড। আমি যেটা করলাম এপাশে 12 ভোল্ট দিলাম, এপাশে 5 ভোল্ট দিলাম, +12 +5। বলো তো এখানে কারেন্ট যাতায়াত করবে কিনা, একটু বলো তো তাড়াতাড়ি, কারেন্ট যাতায়াত করবে কিনা যারা আছে অনলাইনে, বলো। করবে, অবশ্যই করবে, কারণ পিতে বেশি ভোল্টেজ এনে কম ভোল্টেজ, সো কারেন্ট যাতায়াত অবশ্যই করবে, সো এখান থেকে কারেন্ট যাবে অবশ্যই। আচ্ছা, এবার বলো তো এখানে কারেন্ট যাতায়াত করবে কিনা? এখন বলো, এখন যাতায়াত করবে কিনা? এখন এর অ্যান্সার গুলো নেই। বলছো যে করবে না, দেখি কেন, কেন করবে না? কারণটা হচ্ছে দেখো, -12 আর -5 এর মধ্যে বড় কে? মাইনাস মান কিন্তু -5 এবং -12 এর মধ্যে বড়টাকে, বড় হচ্ছে -5। সো এন এর সাইডে আছে বড়, এন এর সাইডে বড় থাকলে কিন্তু যাতায়াত করবে না, সো এখানে কারেন্টের ভ্যালু হবে 0। আচ্ছা, তাহলে এটা বলো, এবার এটা বলো কারেন্ট যাতায়াত করবে কিনা? এইটা বলো, কারেন্ট যাতায়াত করবে কি করবে না? এবার বলছো করবে। আচ্ছা, বড় কোনটা, 0 আর -5 এর মধ্যে বড় কোনটা? 0। সো বড়টা আছে পি সাইডে, অবশ্যই কারেন্ট যাতায়াত করবে। এবার বলো তো এটাতে যাতায়াত করবে কিনা, লাস্ট ফাইনাল এটা জিজ্ঞেস করছে, এটাতে যাতায়াত করবে কিনা? করবে না, কারণটা কি? কারণ এখানে বড় এখানে কম, সো এন সাইডে আছে বড়, পি সাইডে আছে কম, সো করবে না, শেষ। আচ্ছা, এখন যদি এগুলা বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সটে আগাই।
তো দেখো আমি একটু আগে জাস্ট একটা কথা বলছিলাম যে যখন আমরা পিএন জাংশন ডায়োডের কথা বলছি তখন এই যে মাঝখানে একটা ব্যারিয়ার ভোল্টেজ আছে, রাইট? মাঝখানে একটা ব্যারিয়ার আছে, একটা ব্যারিয়ার ভোল্টেজ পাওয়া যাবে এবং এই ভোল্টেজটা কত বললাম? ডেল ভি ধরবো। হ্যাঁ, এই ভোল্টেজটা হচ্ছে ডেল ভি। 0.7 ভোল্ট ধরবো হচ্ছে সিলিকনের জন্য, 0.7 ভোল্ট। ঠিক আছে? সো এখন যদি সিলিকন থাকে এবং 0.7 ভোল্ট থাকে তাহলে এখানে 0.7 ভোল্ট লস হবে কিন্তু, কারণ এটাকে একটা ব্যারিয়ার বা ওয়াল। ধরো যে তুমি দুই পাশে মনে করো যে এরকম একটা মনে করো তোমার কাছে সার্কিট আছে, ধরো যে সার্কিট, এখন সার্কিট সলভিং শেখ এটা দিয়ে ধরো যে তোমার সার্কিটটা হচ্ছে এরকম। এখানে মনে করো 12 ভোল্ট দিলাম আর এখানে মনে করো যে 2 ওহম দিলাম। আমি যদি জিজ্ঞেস করি এই সার্কিটে কারেন্টের পরিমাণ কত, সার্কিটে কারেন্টের পরিমাণ কত, প্রথমত আমাকে দেখতে হবে যে ফরওয়ার্ড বায়াসিং এ আছে নাকি রিভার্সে আছে। রিভার্সে থাকলে তো তোমার হচ্ছে কারেন্ট যাতায়াতই করবে না। ফরওয়ার্ডে থাকলে কি হবে? ফরওয়ার্ড থাকলে কারেন্ট যাতায়াত করবে। সো এখানে দেখো পি এর সাইডে প্লাস আছে, সো ফরওয়ার্ড বায়াসিং এ আছে। এখন হচ্ছে কতটুকু কারেন্ট যাতায়াত করবে? অ্যান্সার ইজ আই ইকুয়াল টু ভি বাই আর, রাইট? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু 12, কিন্তু এখানে 0.7 ভোল্টের একটা বাধা আছে না? এটা নর্মালি দেখো, নর্মালি যদি কিছু না বলে তাহলে আমরা সিলিকনের ডায়োডই ধরবো। ঠিক আছে? যদি নর্মালি কিছু না বলে তাহলে সিলিকনের ডায়োড ধরবো, আর সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7 ভোল্টের একটা বাধা থাকবে। সো দেখো এখান থেকে টপকাইতে গেলে তোমাকে অবশ্যই 0.7 এখানে খরচ করতে হবে, রাইট? 12 ভোল্ট থেকে 0.7 এখানে খরচ হয়ে যাবে, তারপরে তুমি টপকাইতে পারবা। সো 12 মাইনাস 0.7 ডিভাইড বাই আর এর ভ্যালু 2 বা 11.3/2। ঠিক আছে? এটা বুঝছো না কি বলো? আমাদের 12 মাইনাস 0.7 করতে হবে, কারণটা কি? ওই যে বাধা অতিক্রম করতে হবে, বাধা অতিক্রম না করলে তো যেতে পারবো না। সো এত অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করো আরো একটা ম্যাথ দেখাই। এটা তোমরা নিজেরা করবে, এখন আমি যেটা দিচ্ছি। এই সার্কিটে আই এর ভ্যালু কত বের করো তো। 1 মিনিট টাইম নাও, এই সার্কিটে কারেন্টের ভ্যালুটা বের করবা। কারেন্টের ভ্যালুটা বের করো এই সার্কিটে। আচ্ছা, কয়েকজন বের করেছে, আমি বের করে দেখি। এখানে আই ইকুয়াল টু ভি ভাগ আর, রাইট? ভি এর ভ্যালু কত? 10 থেকে এখানে একটা সিলিকন ডায়োড আছে, সো 0.7 বাদ যাবে, ডিভাইড বাই আর। আর এর ভ্যালু কত? 1 প্লাস 2, যেহেতু শ্রেণীতে আছে। 1 এবং 2 দেখো শ্রেণীতে, কারণ এদের মধ্যে একই কারেন্ট যাচ্ছে। সো 3 কিলো ওহম, তাহলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ হবে। সো এখানে 3.1 মিলি অ্যাম্পিয়ার বা 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার
3.1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা যদি এখানে এরকম হতো যে এই পুরো সার্কিটে সিলিকনের ডায়োড মনে করো দুইটা, খেয়াল করো কি বললাম, সিলিকনের ডায়োড যদি হইতো দুইটা, একটা না দুইটা, তাহলে কি হতো? তাহলে কয়টা বাধা অতিক্রম করতে হচ্ছে? এখানে একটা বাধা অতিক্রম করছো, এখানে আরেকটা বাধা অতিক্রম করছো, সো দুইবার করে অতিক্রম করতে হচ্ছে। সো এখানে 0.7 অতিক্রম করতে হচ্ছে একবার, আরেকবার 0.7 অতিক্রম করতে হচ্ছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। তো এখানে খেয়াল রাখবা যে কয়টা আছে দেখতে হবে, হ্যাঁ কয়টা সিলিকন ডায়োড আছে দেখতে হবে। ওকে, তারপরে এখানে যেটা আসবে সেটা অ্যান্সার, দেখলে একটু খেয়াল রাখতে হবে। তো আজকের ক্লাসে 1.5 ঘন্টা হয়ে গেছে, তোমরা আজকের ক্লাসটা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে আমরা আরো আগাবো, আমাদের আরো 2টা ক্লাস তো অন্তত লাগবেই। ঠিক আছে, সোমবারে দেখা হবে তোমাদের সাথে রাইট টাইমে 10:30। ঠিক আছে।